হ্যালো এভরিওয়ান, আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাই এনে একটু দেরি করে ভিডিও আনার জন্য। তোমরা অনেকে কমেন্ট করেছিলে ভিডিও আনার জন্য। তো চলো আজকে আমরা শুরু করি। অ্যাকচুয়ালি আমরা ইলেকট্রিক ফিল্ডের এমসিকিউ কোশ্চেন সলভ করছিলাম, তাই তো 17 নম্বর কোশ্চেন থেকে আজকে স্টার্ট করব। 16 নম্বর কোশ্চেন পর্যন্ত অলরেডি সলভ করে ফেলেছি। আশা করি তোমরা সবাই সেই ভিডিওগুলো দেখে ফেলেছো। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেই প্লেলিস্ট কিন্তু তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারো এবং সেখানে তোমরা সব ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু সব ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি। ইলেকট্রোস্ট্যাটিক্সের জন্য একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, কারেন্ট ইলেকট্রিসিটির জন্য প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। সেখানে আমি থিওরিও এক্সপ্লেন করেছি। ঠিক আছে, তো এই যে চ্যাপ্টার পড়ছি আমরা, এই চ্যাপ্টারে কিন্তু থিওরি অলরেডি এক্সপ্লেন করা হয়ে গেছে। যারা মনে করছে থিওরিতে একটু প্রবলেম হচ্ছে তারা কিন্তু একটু থিওরি গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, আর আমি এমসিকিউ কোশ্চেনও সলভ করছি, তো এগুলো তোমরা দেখো, অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে গিয়ে 17 নম্বর কোশ্চেন। তো কোশ্চেনটা কী বলছে সেটা আগে ভালো করে বোঝো। বলছে কিউ মানে দুটি বিন্দু আধান, মানে পয়েন্ট চার্জ হচ্ছে এক্স অক্ষের ওপর এটা প্লাস মাইনাস এ। আচ্ছা, এখানে দেখো শুধুমাত্র যে কোনো একটা ক্যান্সেল করো, এটা একটা মিস্টেক করেছে, প্রিন্টিং মিস্টেক। এটা প্লাস এ ধরে নাও তুমি, ঠিক আছে, এটাকে তুমি প্লাস এ ধরে নাও। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস এ পয়েন্টে, মানে ধরো এটা এক্স অ্যাক্সিস। ওকে, এই এক্স অ্যাক্সিসে সাপোজ এইটা তোমার প্লাস এ পয়েন্ট, এই প্লাস এ পয়েন্ট একটা চার্জ রেখেছে যার মান হচ্ছে তোমার স্মল কিউ। তাহলে এখানে একটা কিউ আধানের চার্জ রয়েছে এবং এক্স ইকুয়াল টু মাইনাস এ, এই পয়েন্টে আরেকটা চার্জ রয়েছে, মানে সেম চার্জ। তাহলে এটা তোমার মাইনাস এ, তাহলে এখানেও কিন্তু কিউ পরিমাণ চার্জ রয়েছে। ক্লিয়ার হয়েছে? এটা আমাদের এক্স অ্যাক্সিস, দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস। ওকে, দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস। হ্যাঁ, ওকে। সো নেক্সট কি বলছে, বলছে এম ভর ও কিউ নট, মানে কিউ নটের মান বলে দিয়েছে তোমার কিউ/2 আধান বিশিষ্ট একটি বস্তু কণাকে মূল বিন্দুতে রাখা হলো। তাহলে সাপোজ এটা আমাদের মূল বিন্দু, সেটা ও দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখানে এম ভরের, এখানে একটা এম ভরের চার্জ পার্টিকেলকে নিয়ে এসছো তুমি, যার চার্জ তোমার কিউ নটের মান কত, নাকি কিউ/2 অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন। বলছে একটি বস্তু কণাকে মূল বিন্দুতে রাখা হলো। ফাইন, বুঝলাম। যে কিউ নট আধানটিকে ওয়াই অক্ষ বরাবর, ওয়াইয়ের মানটা কত দেখো, ওয়াই বলছে মাছ লেস দেন এ কিন্তু এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স হয়ে যাবে, তাই না, কারণ এটা অরিজিন আমাদের। তাহলে এখান থেকে এইটুকুনি এ, এখান থেকে এইটুকুনি এ, তাহলে ওয়াইয়ের মানটা কিন্তু এর থেকে অনেক ছোটো, মানে এটা সাপোজ আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে এই দিক বরাবর চার্জ পার্টিকেলটাকে শিফট করানো হচ্ছে, এখান থেকে এই দিক বরাবর শিফট করানো হলো। এখান থেকে এইটুকুনি সাপোজ আমাদের ওয়াই, আমি ছবি এঁকে দেখাবো, চাপ নেই। বলছে সরালে আধানটির ওপর প্রযুক্ত মোট বল বা নেট ফোর্স আমাদের দেখাতে বলেছে। নেট ফোর্স নিম্নলিখিত যে রাশিটি সমানুপাতিক হবে তা কত সেটা দেখাতে বলেছে, রাইট। সো দেখো কোশ্চেনটাকে ভালো করে বোঝো। সো কোশ্চেন নাম্বার 17 নম্বর কোশ্চেন। সো কী বলছে, এটা আমাদের সাপোজ এক্স অ্যাক্সিস। ওকে, এটা আমাদের এক্স অ্যাক্সিস, আর সাপোজ এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। ফাইন, এইবার এইখানে একটা চার্জ রেখেছো তুমি, সেটা কি মাইনাস এ পয়েন্টে, তার ভ্যালু কিউ। আর এইখানে তুমি আরেকটা চার্জ রেখেছো, সেটা প্লাস এ পয়েন্টে, যার চার্জ তোমার কিউ। আর এটা আমাদের অরিজিন ও। তাহলে এইখানটা তুমি আরেকটা চার্জ পার্টিকেলকে রেখেছো, যার চার্জ সাপোজ কিউ নটের মান তোমাকে বলে দিয়েছে কিউ/2 এবং এর মাস বলে দিয়েছে এম। ওকে, এবার কোয়েশ্চেনটা বলেছে এই চার্জ পার্টিকেলটাকে ওয়াই অক্ষ বরাবর শিফট করাছো তুমি, এখান থেকে সাপোজ এই বরাবর তুমি শিফট করে নিয়ে আসলে। তাহলে এখান থেকে এটুকু ডিস্টেন্স কতখানি, এখান থেকে এটুকু ডিস্টেন্স তোমার বলে দিয়েছে ওয়াই, এবং এই যে ওয়াইটা বলেছে তোমার, এই ওয়াইটা কিন্তু মাছ লেস দেন এ, মানে এর থেকে অনেক ছোট। তাহলে এ কোনটা, এ কিন্তু এখান থেকে এইটুকুনি আমার এ হবে, তাই না, ডিস্টেন্স এটা এ। সিমিলারলি এখান থেকে এইটুকুনি আমার এ। ক্লিয়ার হয়েছে? ছবিটা ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, তাহলে কোশ্চেনটা তুমি করতে পারবে। এবার বলেছে এই যে চার্জটা, এই চার্জটার উপরে নেট ফোর্স কত হবে। তাহলে এই যে মাইনাস এ পয়েন্টের যে চার্জ রয়েছে, সাপোজ এটাকে আমি বলছি এ বিন্দু, এটাকে আমি বলছি বি বিন্দু, আর এটাকে আমি সাপোজ নাম দিয়ে একটা পি বিন্দু নাম দিলাম, ঠিক আছে। তাহলে পি বিন্দুতে যে চার্জ পার্টিকেলটা রয়েছে, এই চার্জ পার্টিকেলটার ওপরে এই ক্যাপিটাল এ বিন্দুতে যে চার্জ রয়েছে তার জন্য একটা ফোর্স লাগবে। তাহলে তার ফোর্সটা কেমন হবে, এইরকম হবে,
সে যেহেতু সাপোজ এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, তাহলে রিপালশনের দরুন এই দিক বরাবর কিন্তু একটা ফোর্স লাগবে। সেটা সাপোজ আমি বলছি এফ এ বলে দিই এ পয়েন্টের জন্য। সিমিলারলি বি পয়েন্টে যে চার্জ পার্টিকেলটা রয়েছে তার জন্য কিন্তু এই পি পয়েন্টে যে চার্জ পার্টিকেল রয়েছে তার উপর একটা ফোর্স লাগবে, সেই ফোর্সটাও কিন্তু এই দিক হবে, রিপালশন হবে, কারণ কি দুজনেই কিন্তু পজিটিভ চার্জ, সুতরাং রিপালশন হবে। সুতরাং এটাকে আমি সাপোজ এফ বি বললাম। ক্লিয়ার হয়েছে আশা করি। এবার দেখো তাহলে নেট ফোর্স তুমি পেয়ে গেছো, একটা এদিক বরাবর একটা এদিক বরাবর, তাই না? তাহলে আমি বের করি এক এক করে, হ্যাঁ, তারপর একটু ফিজিক্স বলছি আমি। তাহলে আমি সাপোজ এখানে বলতেই পারি যে দ্য ফোর্স অন কিউ নট চার্জ, কিউ নটের মান কিন্তু Q/2, ঠিক আছে, ডিউ টু কিউ চার্জ, এইটা সাপোজ আমি একটা ধরছি প্লেসড এ পয়েন্টে, এ পয়েন্টে যে কিউ চার্জ রয়েছে তার জন্য এই কিউ নট চার্জের মানে চার্জটার উপর কতখানি ফোর্স লাগছে সেটা আমরা বের করতে চাইছি। তাহলে সেটা কত হবে বলো? সুতরাং এফ এ দ্যাট ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি, কিউ নট ইন্টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স। তাহলে এখান থেকে একটু ডিস্টেন্স কতখানি, তাহলে এ পি, তাহলে এপি ডিস্টেন্সটা আমাকে বের করতে হয়, মানে আমি এখানে লিখতে পারি কি এপি যে ডিস্টেন্স তার হোল স্কোয়ার, রাইট? আমি যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে এটা ভেক্টর হবে এপি বরাবর, দেখো এ থেকে পি এই দিক বরাবর, তাই না? এটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তাহলে এপির মান কতখানি, ভালো করে ছবিটা তাকিয়ে দেখো, এটা কিন্তু 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা সাপোজ অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল। ওকে, তাহলে যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে এটা আমাদের অতিভুজ হয়ে গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা রেসপেক্টটা লম্ব হয়ে গেল, এটা ভূমি হয়ে গেল। তাহলে অতিভুজ লম্ব ভূমি, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব মানে কত এখানে ওয়াই, ভূমি মানে কত এখানে এ। তাহলে তুমি লিখতেই পারো, ঠিক আছে, তাহলে তুমি এখানে লিখতেই পারো যে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই তো? এখান থেকে এইটুকুনি প্লাস মাইনাস এতে, ঠিক আছে, তাহলে এইটুকুনি এই হবে, হ্যাঁ। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার মধ্যে এপি, তাহলে এপি স্কোয়ার মানে তুমি লিখতে পারো, সুতরাং এফ এ দ্যাট ইজ ইকুয়াল টু কিউ নট কিউ ডিভাইডেড বাই 4πε0 এপি তার হোল স্কোয়ার। তাহলে কী লিখবে তুমি এখানে বাবা, ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর ডিরেকশানটা এপি ভেক্টর। ক্লিয়ার হয়েছে? এটাকে সাপোজ তুমি 1 নম্বর নাম দিয়ে রাখো। সিমিলারলি তুমি কি বলবে যে ফোর্স অন কিউ নট চার্জ ডিউ টু, কার জন্য, কিউ চার্জের জন্য, যেটা প্লেসড রয়েছে অ্যাট পয়েন্ট বি। তাহলে বি পয়েন্টে যে চার্জ পার্টিকেলটা রয়েছে তার জন্যে কিউ নট চার্জ পার্টিকেলটার উপরে কী পরিমাণ ফোর্স লাগবে সেটাকে আমি সাপোজ এফ বি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে কিউ নট ইন্টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু সিমিলারলি বিপি স্কোয়ার হবে, তাই নয় কি? কারণ এখান থেকে একটু ডিস্টেন্স কতখানি দেখো বিপি, তাহলে বিপির ভ্যালু একই রকম হবে, তাহলে এখানে তুমি বিপি ক্যাপ বলতে পারো। তাহলে বিপির ভ্যালু কত হয় বলো, অতিভুজ যেহেতু এটা, তাহলে সুতরাং অতিভুজ ইকুয়াল টু রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, এটাকে পুট করে দাও, তাহলে সুতরাং এফ বি ভেক্টর ইকুয়াল টু কিউ নট কিউ ডিভাইডেড বাই 4πε0 ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু বিপি ক্যাপ। এটাকে তুমি 2 নম্বর নাম দিয়ে রাখো। ওকে, এইবার ছবি দেখো, তাহলে এই চার্জটার উপরে দেখো একটা এদিক বরাবর ফোর্স কাজ করছে, একটা এদিক বরাবর ফোর্স কাজ করছে, তাহলে নেট ফোর্স কত হবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই যে ফোর্সটা এদিক বরাবর কাজ করছে এটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, কারণ এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে আমরা এটাকে দেখো দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, একটা এদিক বরাবর, কারণ এই অ্যাঙ্গেলটাও তখন থিটা হবে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল থাকে সেটা কি হয়, কস হয়ে থাকে, সুতরাং এটা এফ এ কস থিটা হবে। আর এদিক বরাবর একটা কম্পোনেন্ট হবে, সেটা কত বলো, এফ এ
সাইন থিটা হবে। সিমিলারলি আমি যদি এই কম্পোনেন্টটা দেখি, মানে এই যে ফোর্সটা, এই ফোর্সটাকে দুটো কম্পোনেন্ট ভাঙতে পারি, একটা এদিক বরাবর আর একটা এই দিক বরাবর, বিকজ এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাহলে এটা কি হবে বলো, এফ বি কস থিটা হবে, আর উপর দিকটা কত হবে, এফ বি সাইন থিটা। এখানে ভালো করে দেখো, এই যে এফ বি কস থিটা আর এফ এ কস থিটা পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, তাই না, কারণ সমান এবং অপোজিট ডিরেকশন রয়েছে। এবার সমান কি করে বলছি আমি, কস থিটা সমান, ফাইন, কারণ অ্যাঙ্গেল দুজনেরই সেম, বাট এফ বি আর এফ এ কী করে সমান, ভালো করে তাকিয়ে দেখো এখানে 1 নম্বর রিলেশন এবং 2 নম্বর রিলেশনে তাকিয়ে দেখো। আমি যদি ম্যাগনিটিউড নিই তাহলে কি এটা 1 হয়ে যাবে, তাহলে নিচে দেখো পড়ে থাকবে কত, মানে এখানে পড়ে থাকবে কত, কিউ নট কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানেও দেখো তাই পড়ে রয়েছে, তাই না। সিন্স এখানটা তুমি বলতেই পারো এফ এ ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল টু এফ বি ভেক্টরের ম্যাগনিটিউড, এটা সেম। তাহলে সুতরাং তুমি বলবে এখানে যে কোসাইন টার্ম, মানে কোসাইন কম্পোনেন্ট অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই তো। সো কোসাইন কম্পোনেন্ট উইল বি ক্যান্সেল আউট, ওকে। তাহলে কোসাইন কম্পোনেন্টটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকবে কি শুধুমাত্র সাইন কম্পোনেন্ট। তাহলে যে নেট ফোর্স পাবো আমরা, সুতরাং নেট ফোর্স সেটাকে আমি এফ বলতে পারি, সেটা কত হবে, এফ এ সাইন থিটা প্লাস এফ বি সাইন থিটা। ভালো করে তাকিয়ে দেখো ছবিটা, তাহলে শুধুমাত্র নেট ফোর্স কোনটা পড়ে থাকছে, ওপরের দিকের কম্পোনেন্টটা, মানে সাইন কম্পোনেন্টটা পড়ে থাকছে, তাই না। তাহলে কস কম্পোনেন্ট কিন্তু এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি ভেক্টর ফর্মে লিখি, তাহলে এটা ভেক্টর লিখতে পারি আমি, দুজনের ডিরেকশন দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর, সুতরাং ওয়াই ক্যাপ ইন ভেক্টর নোটেশন, ফাইন। তাহলে সুতরাং আমরা যদি ফোর্স লিখি, তাহলে দেখো এফ এ আর এফ বি সেম, তাহলে আমরা এটাকে লিখতে পারি না 2 টাইমস অফ এফ এ সাইন থিটা ওয়াই ক্যাপ। ক্লিয়ার হয়েছে। তাহলে এফ এর মানটা তুমি এখানে পুট করে দাও, তাহলে এফ ভেক্টর ইকুয়াল টু 2 টাইমস অফ এফ এ কত, কিউ নট ইন্টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা আমাদের এফ এর ভ্যালু চলে আসলো। আর সাইন থিটা, সাইন থিটাকে তুমি কী লিখতে পারো দেখো, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব মানে কত ওয়াই, অতিভুজ মানে কত এটা, তাহলে তুমি লিখতেই পারো ওয়াই ডিভাইডেড বাই, সুতরাং ওয়াই ডিভাইডেড বাই লম্ব বাই অতিভুজ, অতিভুজ তোমার এখানে উঠে পড়ো ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ফাইন। ডিরেকশনটা তোমার ওয়াই ক্যাপ বরাবর। তাহলে এটা তুমি পাচ্ছ নেট ফোর্স, হ্যাঁ আমি ভেক্টর নোটেশনে লিখছি আমি। তাহলে এখানে থাকবে দেখো 2 কিউ নট কিউ ডিভাইডেড বাই নিচে 4πε0, আমি যদি এটাকে লিখি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি 3/2, এখানে একটা ওয়াই আর ওয়াই ক্যাপ, ওয়াই ক্যাপটা জাস্ট ইউনিট ভেক্টর, তাই না, বা যে ক্যাপও তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার দেখো অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন কী বলছে, সিন্স ওয়াই মাচ লেস দ্যান এ, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু অনেক ছোট, ওয়াইয়ের ভ্যালুটা অনেক ছোট, মানে এর থেকে অনেক ছোট। তাহলে আমরা এই যে টার্মটা লিখেছি আমরা ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে নিয়ার ইকুয়ালস টু আমি শুধুমাত্র এ স্কোয়ার বলতে পারি, বুঝতে পারলে কী বলতে চাইছি আমি। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা অনেক ছোট, ওয়াইয়ের ভ্যালুটা অনেক ছোটো হওয়ার দরুন তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে আমি নিয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বলতে পারি, ওকে। তাহলে সুতরাং আমি লিখতেই পারি যে এফ দ্যাট ইজ ইকুয়াল টু 2 কিউ নট কিউ ওয়াই ইন্টু ওয়াই ক্যাপ ডিভাইডেড বাই 4πε0, তাহলে এটা এ স্কোয়ার আর টু দি পাওয়ার 3/2, তাহলে এটাকে এরকম লিখতে পারো তুমি এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তার মানে কত এ স্কোয়ার 3/2, 2 কাটবে মানে এ কিউব পড়ে থাকবে, তাহলে সিম্পলি তুমি এ কিউব বলতে পারো। তাহলে এ তো কনস্ট্যান্ট, তাহলে এইটুকুনি টার্ম দেখো পুরোটা কনস্ট্যান্ট, তাই না। তাহলে আমি যদি ম্যাগনিটিউড দেখি তাহলে শুধুমাত্র লিখবো আমি 2 কিউ নট কিউ ইন্টু ওয়াই ডিভাইডেড বাই
4 পাই এপসিলন 0 ইন্টু এ কিউব। ওকে, তাহলে এখান থেকে আমি এফ প্রপোর্শনাল টু বলতে পারি। আচ্ছা, এটাকে একটা কনস্ট্যান্ট কনসিডার করে নিই, তাহলে কে ইন্টু ওয়াই বলতে পারি আমি। এখানে কেটা কত, কে ইকুয়ালটা আমি ধরেছি 2 কিউ নট কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 ইন্টু এ কিউ। ওকে, তাহলে সুতরাং তুমি বলতেই পারো যে এফ প্রপোর্শনাল টু কি, ওয়াই হবে। সো দিস ইজ আওয়ার আনসার। ক্লিয়ার হয়েছে? তাহলে কত নম্বর অপশান? সো অপশন সি তোমার কারেক্ট আনসার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। কিছুই নেই, একদম সিম্পল জিনিস, কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে দুটি একই রকম গোলককে একইভাবে তড়িদাহিত করে, মানে দুটি একই রকম গোলক, এরকম গোলক রয়েছে, দুজনকে একইভাবে তড়িদাহিত করে এল দৈর্ঘ্যের সুতোর দ্বারা একই বিন্দু থেকে ঝোলানো হলে গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পরের থেকে এত দূরত্বে থাকে। ঠিক আছে, মানে গোলক দুটোকে ঝুলিয়ে দিয়েছে, এই গোলক একটা, এই গোলক একটা ঝুলিয়ে দিয়েছে। তাহলে এখানেও কিউ চার্জ রয়েছে, এখানে কিউ চার্জ রয়েছে, এই লেন্থটা এল। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করছে এফ। ওকে, এখানে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা ডি বলেছে, এবং ডি এর মানটা মাছ লেস দেন এল, অনেক ছোট। বলছে গোলক দুটি থেকে স্থির হারে তড়িৎ ক্ষরিত হতে শুরু করলো। মানে এই যে এই কিউ চার্জ আর এই যে কিউ চার্জ, এই চার্জ দুটো থেকে কিন্তু আস্তে আস্তে মানে চার্জ ডিসচার্জ হচ্ছে, চার্জ পার্টিকেল থেকে আস্তে আস্তে চার্জ ডিসচার্জ হচ্ছে। বলছে শুরু করলে তারা ভি গতিবেগে, যেহেতু চার্জ ডিসচার্জ করছে, তাহলে কী হবে, আস্তে আস্তে তারা আবার কাছের দিকে আসতে থাকবে, তাই না? কারণ দেখো ফোর্সের মানটা কি চার্জের উপর ডিপেন্ড করে, 4 পাই এপসিলন 0 ইন্টু ডি স্কোয়ার। তাহলে চার্জের মান যদি কমতে থাকে তাহলে ফোর্সটাও কমবে, মানে বিকর্ষণ বলটা কমবে। তাহলে কমলে পরে কী হবে, আস্তে আস্তে এরা কাছে আসতে থাকবে, তাই নয় কি? তাই বলছে ভি গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হয়। বলছে ভি এবং এক্সের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। সো কোয়েশ্চেন নাম্বার আই থিঙ্ক 18, রাইট? তাহলে এরকম একটা জায়গা থেকে দুটো চার্জকে তুমি ঝুলিয়ে দিয়েছো। ওকে, এই একটা চার্জ, এরকম একটা চার্জ, দুটো চার্জকে তুমি ঝুলিয়ে দিয়েছো। একটা চার্জ রয়েছে এখানে আর একটা চার্জ রয়েছে, এবং এদের যে ডিস্টেন্সটা, মানে ইয়েটা লেন্থটা, সেটা তোমার এল। ক্লিয়ার হয়েছে? এবার তাদের মধ্যে দেখো, মানে তাদের মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা তুমি বলেছো ডি ডিস্টেন্স। এখানেও সাপোজ কিউ চার্জ, এখানেও কিউ চার্জ, সেম চার্জ দ্বারা তুমি এটাকে চার্জড করেছো। ওকে, এইবার তাহলে তাদের মধ্যে যে বিকর্ষণ বল, সেটা কত হবে, এফ ইকুয়াল টু, যেহেতু সেম চার্জ সুতরাং বিকর্ষণ তো হবেই। সো কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স স্কোয়ার। তাহলে এইটা ওকে, আমি ম্যাগনিটিউডই লিখলাম। মানে তুমি যদি ডিরেকশন দেখতে চাও, তাহলে তোমার এরকম বলতে হয় যে এই চার্জ পার্টিকেলটা সাপোজ এ পয়েন্টে একটা চার্জ রয়েছে, বি পয়েন্টে একটা চার্জ রয়েছে, তাহলে এ পয়েন্টে চার্জ পার্টিকেলটা বি পয়েন্টের উপর যদি ফোর্স দেখি, তাহলে এ দিক বরাবর ডিরেকশন হবে। সিমিলারলি বি পয়েন্টের চার্জটার জন্য যদি এ পয়েন্টের চার্জের ওপরে ফোর্স দেখি আমরা, তাহলে তার ডিরেকশনটা এই দিক বরাবর হবে, কারণ একে ধাক্কা মারবে, তাই না? তাহলে দিক বরাবর চলে আসবে। সুতরাং এটা ফাইন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে পরে এটা আমরা ফোর্স পেলাম। এবার দেখো, যেহেতু চার্জ ডিসচার্জ হচ্ছে, মানে টাইমের রেসপেক্টে চার্জ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আস্তে আস্তে কী হবে, এই দিক বরাবর একটা ভেলোসিটি পাবে, এও একটা ভেলোসিটি পাবে, সেটা ভি ভেলোসিটি পাচ্ছে। তাহলে পরে যেহেতু এদের মানে আস্তে আস্তে এনার্জিটা কী হচ্ছে, আস্তে আস্তে তারা কমছে, তাহলে এনার্জি আর কাইনেটিক এনার্জি, তার মধ্যে একটা রিলেশন রয়েছে। তাহলে এনার্জির যে মানে কাইনেটিক এনার্জি চেঞ্জ, সেটা আমাদের ওয়ার্ক ডান দেয়। সো ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। আর সিম্পলি আমরা ইনিশিয়ালি সাপোজ কাইনেটিক এনার্জি 0 ছিল, তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা বলতে পারি। তাহলে ওয়ার্ক ডান মানে কত বাবা, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, রাইট? এটা আমাদের ওয়ার্ক ডান। এখানে ফোর্স কত, এটা। এবার দেখো ফোর্স যে দিক বরাবর কাজ করছে, ডিসপ্লেসমেন্টও সেদিক বরাবরই কাজ করছে, সুতরাং মধ্যবর্তী অ্যাঙ্গেল কত,
0 ডিগ্রি। সুতরাং cos 0 1। তাহলে আমরা fs ইকুয়াল টু বলতে পারি হাফ এম ভি স্কোয়ার। fs ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এস বলতে এখানে এক্স করে নাও, ওকে, এখানে তুমি এক্স করে নাও। আচ্ছা, তাহলে ফোর্সের মান কত বলো? কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা পাচ্ছি আমরা, ওকে। তাহলে আনসারটা কেমন ফর্মে রেখেছিল এরা? এইটা। তাহলে দেখো, আচ্ছা একটা সেকেন্ড, যেহেতু আস্তে আস্তে হচ্ছে, একটুখানি চেঞ্জ হবে এখানে। এখানে ইন্টিগ্রেশন করো এখানটায়, এটাকে এফ ডিএক্স ইন্টু ডিএক্স লেখো। যেহেতু স্লোভাবে চেঞ্জ হচ্ছে না, সুতরাং এটা লেখা উচিত, ওকে। এটাকে এইভাবে করো, টোটাল ফর্মে করো, নিলে পরে হবে না। কারণ তোমাকে এখানটায় দেখো, এইখানে কিন্তু ডিসপ্লেসমেন্টটা কিন্তু অল্প 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 করে হচ্ছে, তাই না? কারণ আমাদের পুরো ডিসপ্লেসমেন্টটা কতখানি? ডি। তাহলে আমি এখানে কিন্তু এক্স কনসিডার করেছি, তাহলে আমাকে কি মানে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? টোটাল ডিসপ্লেসমেন্টটা পেতে গেলে কি আমাকে ইন্টিগ্রেশন করতে হবে? তার জন্য আমাদের এখানে ইন্টিগ্রেশন ইউজ করতে হবে, ফাইন। কারণ ইন্টিগ্রেশনটা কী করে, ছোটো 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 জিনিসগুলো কি যোগ করতে 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 যায়, তাই না? তবে তো আমি পুরো জিনিসটা পাবো আমরা। এটা একটা মনে করো দেওয়াল, এগুলো ইটগুলোকে কি সব যুক্ত করতে 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 পুরোটা পাচ্ছি আমরা। এটা কন্টিনিউয়াস সিস্টেম, তাই না? এটা আমাদের ইন্টিগ্রেশন। তাহলে আমরা এটাকে বলতেই পারি, সুতরাং ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ওকে। তাহলে এফ তো ভাই কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কারণ কিউ বা কিউ স্কোয়ার বলে দিই, হ্যাঁ, দুটো যদি সেম, ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার। দেখো এটা কনস্ট্যান্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টিগ্রেশন, তাহলে বাইরে নিয়ে চলে আসতে পারবো আমরা। সুতরাং এক্স ইন্টু ডিএক্স হবে এখানে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে আমি কি বলতে পারি দেখো, তাহলে এই যে এক্স, তাহলে আচ্ছা এখানে লিখি এটা কিউ স্কোয়ার বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার। এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হবে? তাহলে এখান থেকে আমরা দেখো এই যে এক্সের ইন্টিগ্রেশন সেটা করতে পারি। এক্সের ইন্টিগ্রেশন করলে কি হয় বাবা? এক্স স্কোয়ার বাই 2 হবে। আচ্ছা লিমিট যদি পুট করি আমরা, দেখো, আচ্ছা লিমিট পুট করা দরকার নেই, কারণ লিমিট পুট করাটা দরকার নয়, কারণ আমরা টোটাল কতখানি ডিস্টেন্সে যাব? আমরা ডি ডিস্টেন্সে যাব আমরা। আচ্ছা এইখানে কোশ্চেনটা কি বলেছে? বলছে ভি গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হয়, বলছে ভি এবং এক্সের সম্পর্ক কত হবে। আচ্ছা তাহলে এক্সটাকে তোমার রাখতে বলেছে, ঠিক আছে। সো ইন্টিগ্রেশনে আমরা লিমিটটা এখানে কনস্ট্যান্ট হিসেবে ধরে নিচ্ছি, মানে করছি, ঠিক আছে, অনির্দিষ্ট সমাকলন করতে পারি আমরা এখানে, হ্যাঁ। সো হাফ এম ভি স্কোয়ার প্লাস সিটা আমি সাপোজ 0 বলে নিচ্ছি, হ্যাঁ, কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে বা এখান থেকে তুমি বলতে পারো যে মানে লিমিটের ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 থেকে এক্স পর্যন্ত হচ্ছে, ওকে। তা করলেও কোনো অসুবিধা নেই, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়ে গেল। আচ্ছা এটা আমরা পাচ্ছি। এবার আমাদের দরকার ভেলোসিটি আর এক্স, তাই না? আচ্ছা এইখানে একটা জিনিস করা যেতে পারে, এখানে তো ভেলোসিটি আর এক্স এর মধ্যে রিলেশন যদি করি প্রপোর্শনাল হয়ে যাবে তো, কিন্তু ভি কাইনেটিক এনার্জি, তাই তো? এইটাকে একটা কাজ করা যেতে পারে, ভিটাকে আমরা ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি বলতে পারি। আচ্ছা এইখানে আমি তো একটা মিস্টেক করেছি, কারণ এইখানটা আমি একটা মিস্টেক করেছি, ঠিক আছে। এক সেকেন্ড, এটা তো এরকম লেখা যেতে পারে না, কারণ ওয়ার্ক ডান মানে কি, তুমি যদি ইন্টিগ্রেশন ফর্মে লেখো কি হয়, এফ ইন্টু ডিএক্স হবে না, এখানে এফ ইন্টু এক্স কী করে আসতে পারে, আবার ডিএক্স, এটা তো সম্ভব নয় রে বাবা।
তাই না? আমি এখানে এক চান্সে করেছিলাম বলে এরকম হয়ে গেছিলো, সো এটাকে খেয়াল করা উচিত ছিল আমার, সো সরি। সো এটা একটু মিস্টেক হয়েছে, তার জন্য আনসারটাও ঠিকঠাক আসছিল না। তাহলে এটা কি করতে পারি আমরা, দেখো, আচ্ছা এইটাকে কেটে দিয়ে, সো এইখানটায় জাস্ট কিছুই না, ওইটাকে ইন্টিগ্রেশন করলে তোমার আনসার চলে আসবে। সুতরাং এখানে তুমি করতে পারো, দেখো যে ওয়ার্ক ডান মানে তুমি কি লিখবে, এফ ডট ডিএক্স রাইট ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এবার এখানে এবার এফটা কিন্তু ইন জেনারেল তুমি লিখবে, তাহলে এফটাকে তুমি কি লিখবে, কিউ স্কোয়ার বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার লিখবে, কারণ অল্প অল্প করে ডিসচার্জ হচ্ছে, অল্প অল্প করে ডিস্টেন্স কমছে। তাহলে সাপোজ এক্স এক্স করে হচ্ছে, তাহলে এক্স ডিস্টেন্স কমলো, মানে এক্স ডিস্টেন্স হলো প্রথমে, আরেকটু কমলো, আরেকটু কমলো, আরেকটু কমলো, তাহলে ইন জেনারেল একটা সময় এক্স হলো, এখন এক্সে কম হলো, তাহলে তাদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, তাহলে এক্স ডিস্টেন্স রয়েছে, এক্সটা কি ভ্যারি করছে, রাইট, ইন্টু ডিএক্স হবে। আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সুতরাং cos 0 1 হয়ে যায়, সুতরাং হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে এইখান থেকে তুমি কি বলতে পারো, সো কিউ স্কোয়ার বাই 4πε0 থাকলো, তাহলে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন মানে 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে কত হবে সেটা, তাহলে তুমি এটাকে এরকম বলতে পারো, x টু দি পাওয়ার -2 ইন্টু ডিএক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ফাইন। সো এখান থেকে আমরা বলবো যে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0, এখানে x টু দি পাওয়ার -2, তার ইন্টিগ্রেশন করলে পরে x টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে লিমিট 0 থেকে x পর্যন্ত, সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখানে পড়ে থাকবে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0। তাহলে নিচে দেখো, নিচে একটা -1 থাকছে, এই তো -2 প্লাস 1 মানে -1 থাকছে, আর এক্স টু দি পাওয়ার এখানে -1 হবে, মানে তাহলে এখানে নিচে একটা এক্স, মানে এটাকে এরকম লিখতে পারি আমি, এক্স টু দি পাওয়ার -1, মানে যেহেতু এক্স টু দি পাওয়ার -1, তাটাকে আমি লিখতে পারি কি 1/x লিখতে পারি, সেটাই লিখেছি এখানে আমি, রাইট। সো ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, প্রথমে আচ্ছা লিমিটটা এখানে দেখো, লিমিটটা ভালো করে বোঝো, ইনিশিয়ালি লিমিট কিন্তু এক্স ছিল, আস্তে আস্তে তো যত ডিসচার্জ হবে তখন কিন্তু লেন্থটা 0 হবে, তাই না? তাহলে এখানে তোমার এক্স হবে, এইখানে তোমার 0 হবে, বুঝতে পারলে কথাটা আমার? তাহলে প্রথমে দেখো লেন্থটা এটা ছিল, এক্স ছিল, আস্তে আস্তে কি ডিসচার্জ হচ্ছে চার্জ, তার মানে কি একটা সময় এখানে আসবে, একটা সময় এখানে আসবে, দিয়ে তারা কোলাইড করে যাবে, তাহলে কি মানে ফাইনাল যে লিমিটটা সেটা কি 0 হবে, তাই না? কি মানে ডিস্টেন্সটা ফাইনালি 0 হয়ে যাবে, ইনিশিয়ালি এক্স ছিল, ফাইনাল 0 হচ্ছে, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এটা তুমি এখানে পুট করো, সরি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি পুট করো তাহলে কী আসবে আনসার, তাহলে সুতরাং তুমি এখানে বলবে যে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0, আপার লিমিট কত 0, ঠিক আছে, 1/0 মানে তো ইনফাইনাইট হয়ে যাবে আবার, অ্যাকচুয়ালি পুরোপুরি 0 হবে না, যদি চার্জ থেকে থাকে তাহলে তো পুরোপুরি 0 হবে না, কিছু একটা ফাইনাইট ভ্যালু থাকার কথা, ঠিক আছে, আমি সেটাকে এরকম কনসিডার করতে পারি যে 1/-0 -1 প্লাস হয়ে গেল 1/x ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এটা যেহেতু আনডিফাইন্ড টার্ম চলে আসছে, এটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে নিতে পারি, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে হাফ এম ভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1/x বা ভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1/x, বা এখান থেকে যেহেতু এখানে প্রপোর্শনাল ব্যাপার দরকার, সুতরাং ভি প্রপোর্শনাল টু 1/√x, এটা তোমার আনসার হবে, বুঝতে পারলে? তাহলে অ্যাপ্রক্সিমেট এটা তোমার আনসার হবে, কারণ এইখানে তুমি একদম প্রপার 0 তুমি বলতে পারো না, কারণ যদি কিছু চার্জ থেকে থাকে তাহলে তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, বাট সেটা কি কনস্ট্যান্ট হয়ে যাবে, ওইখানে গিয়ে দাঁড়িয়ে যাবে,
সুতরাং এই টার্মটা পুরো কনস্ট্যান্ট হয়ে যাবে। এটাকে তুমি তাহলে এরকম বলতে পারো এক্স নট বলে দাও, আর তাহলে বেশি সুবিধা হবে, তাহলে কনফিউশনটা থাকবে না। এক্স নট বলে দাও, ওকে। তাহলে এখানে এক্স নট হয়ে গেল। এক্স নট কিন্তু কনস্ট্যান্ট, সো ইট ইজ আ কনস্ট্যান্ট। এক্স নট এটা কনস্ট্যান্ট, বুঝতে পারলে? এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি এই পুরো টার্মটুকুনি কনস্ট্যান্ট হয়ে গেল। জিরো বলার থেকে এটা বেশি সুবিধাজনক, কারণ ধর একটা সময় এসে মানে কী হবে, পুরোপুরি জিরো হয়ে যাবে না, একটা ডিস্টেন্স থেকে যাবে, সেটা কত, সাপোজ এক্স নট, কারণ তাদের মধ্যে চার্জ থাকবে রে বাবা, তাই না? পুরোপুরি ডিসচার্জ হবে না, কিছু পরিমাণ চার্জ থাকবে, সুতরাং এই ডিস্টেন্সটা পাবে। তাহলে আমরা এটা বলতে পারি, ইজিলি বলতে পারি এটা আমরা। সুতরাং তাহলে আমরা বলতে পারি ভি প্রপোর্শনাল টু 1/x, তাহলে এটা আমাদের আনসার, আই থিঙ্ক ডি অপশন। ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এটা তাহলে এর উপর উঠে গেলে মাইনাস হাফ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দুটি বিন্দু আধান, এটা +4q। আচ্ছা এখানে দেখো এটা কিন্তু তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বল রেখা এই চ্যাপ্টার, হ্যাঁ। সো দুটি বিন্দু আধান, এটা +4q, এটা +q, পরস্পরের মধ্যে 30 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত, ঠিক আছে। তাদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0 তার মান কত, মানে তার অবস্থান কত, সরি। তাহলে কোশ্চেনটা কি ভালো করে বোঝো। কোশ্চেন নাম্বার 90। তার মানে এরকম দুটো চার্জ রয়েছে, এরকম দুটো, এখানে একটা চার্জ রয়েছে, এখানে একটা চার্জ রয়েছে। এটা +4q, এটা +q, এটা +4q, এটা +q, এবং এদের মধ্যে যে ডিস্টেন্স, সাপোজ ডি বা আর যা খুশি ধরো তুমি, সেটা কত, 30 সেন্টিমিটার। সেন্টিমিটার হয়েছে না, 30 সেন্টিমিটার, ঠিক আছে। বলছে তাদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0 তার অবস্থান কত। তাহলে আমি কনসিডার করে নিচ্ছি যে সাপোজ এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রটা 0 হবে, মানে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, 0 হবে। তাহলে এই পয়েন্টটা আমি লেট কনসিডার করছি +4q চার্জ থেকে x ডিস্টেন্সে রয়েছে। তাহলে কিউ চার্জ থেকে কতক্ষণ ডিস্টেন্সে থাকবে, এখান থেকে এটুকু কতক্ষণ হবে বলো, পুরো ধর 30, তাহলে 30 - x হবে, বুঝতে পারলে? তাহলে এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড 0 হবে। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড মানে পজিটিভ ইউনিট চার্জ রয়েছে এখানে, এখানে একটা কি +1 কুলম্ব চার্জ রয়েছে, মানে পজিটিভ ইউনিট চার্জ রয়েছে, রাইট। তাহলে এই যে +4q চার্জ, এর জন্য এর উপর একটা ফোর্স লাগবে, সেটা কি এই দিক বরাবর, কারণ প্লাস চার্জ রয়েছে, এটাও প্লাস চার্জ, তাহলে বিকর্ষণ করবে। বাট এও আবার এর উপর একটা ফোর্স দেবে, সেটা কি এই দিক বরাবর। তাহলে এই দুজনের ফোর্স যদি সমান হয় তবে কি, মানে এই পয়েন্টের যে নেট ফোর্স সেটা 0 হবে, নেট ফোর্স 0 মানে নেট ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড দিয়ে জিনিসটাকে ক্যালকুলেট করি, মানে ফোর্স দিয়ে বোঝালাম যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এটাকে আমি সাপোজ একটা নাম দিচ্ছি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সাপোজ পি পয়েন্ট। তাহলে পি পয়েন্টে যে চার্জ, মানে পি পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি ডিউ টু এ পয়েন্টে চার্জের জন্য, সেটাকে আমি বলছি সাপোজ ই এ। সেটা কত হয় বলো, চার্জ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, ডিস্টেন্স কত, x স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, ঠিক আছে। তুমি ভেক্টর ফর্মে লিখতে পারো, যদি ভেক্টর ফর্মে লেখো তাহলে এরকম দাও, তাহলে এটা হবে তোমার এপি ভেক্টর বা ক্যাপ, যা খুশি। সিমিলারলি বি পয়েন্টে যে +q চার্জ রয়েছে তার জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সুতরাং q ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স, মানে 30 - x তার হোল স্কোয়ার। আর এই ভেক্টর কত হবে দেখো, এটা বি, মানে এদিক থেকে এদিকে আসবে, সুতরাং বি থেকে পি এর দিকে আসবে, সুতরাং বিপি ভেক্টর। এটাকে তুমি 2 নম্বর নাম দিলে, ওকে। এবার দেখো আমি একটাকে ফিজিক্সটা বোঝালাম যে তাহলে পি পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে, 0 হবে। সুতরাং নেট ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু 0। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড মানে কত দেখো, তাহলে এ একটা ফোর্স দিচ্ছে এদিক বরাবর, এ একটা ফোর্স দিচ্ছে এদিক বরাবর, তাহলে কি দুজন অপোজিট ডিরেকশনে দিচ্ছে, তাহলে একজন অপোজিট ডিরেকশন, তাহলে একটা মাইনাস সাইন চলে আসবে, তাই না। তাহলে আমি বলতেই পারি ই এ মাইনাস ইবি ইকুয়াল টু 0। তুমি যদি ভেক্টর ফর্মে লেখো তাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ভেক্টর ফর্মে এরকম করে লেখো না, অসুবিধা কী আছে। মানে ইটা কি, ই ভেক্টরটাকে তুমি এরকম লিখবে না, ই এ ভেক্টর মানে নেট ফোর্স, অ্যাকচুয়ালি নেট ইলেকট্রিক ফিল্ড, এটা লিখবে। এবার একে অপরের ডিরেকশন অপোজিট ডিরেকশনে রয়েছে, তাহলে যে কোনো একটাকে তুমি উল্টে দাও,
তাই না? এটাকে তুমি উল্টে দিলে পরে কি এরকম হয়ে যাবে, বিকজ তোমার ধরো এরকম ছিল, মানে এগুলো তো জানো তোমরা, এটা তোমার এপি বরাবর ছিল, এটা তোমার বিপি বরাবর ছিল, তাই তো? তাহলে এটাকে তুমি উল্টে দিয়েছো, মানে এটাকে তুমি তাহলে পি এ বরাবর করতে পারো, মানে পিবি বরাবর করতে পারো, পিবি বরাবর করা যায়, এপি বরাবর করাও তাই তো? তাহলে এটাকে তুমি এপি লিখতে পারো, বুঝতে পারলে? মানে বিপি ভেক্টর ইকুয়াল টু মাইনাস ভেক্টর বা ক্যাপ দিলে বেশি সুবিধা হয়, ইকুয়াল টু এপি ভেক্টর বা ক্যাপ, ঠিক আছে? এরা একে অপরের কি সমান বাট অপোজিট ডিরেকশন, মানে এটা বিপরীত ভেক্টর, তোমরা পড়েছো অলরেডি। এবার এটা তোমার ইলেকট্রিক ফিল্ড, আমি ভেক্টর ফর্মেটে লিখলাম, আর ইন জেনারেল তুমি ফিজিক্স দিয়ে বলতে পারো এরকম হবে। হ্যাঁ, এবার তুমি কি করবে, এটাকে জিরো করে দেবে, তাহলে এটা জিরো হলে কি হয় বাবা, এটা জিরো হয়ে যাবে। আচ্ছা, এখানে ভেক্টর দেবে না, কারণ তুমি এখানে অলরেডি ভেক্টর দিয়ে দিয়েছো, ওকে? তাহলে জিরো হয়ে যাবে, তো সেটাই লিখে যাবে, আগে পরে কোনো অসুবিধা নেই। তাহলে দুজনেই কিন্তু সমান হয়ে যাবে, কারণ দেখতেই পাচ্ছ এখানে তারা জিরোর সাথে সমান, তাহলে আমরা এটা বলতে পারি। তাহলে ই এ মানে কত বাবা, ই এ মানে তুমি পেয়েছো কিউ বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার, আর ইবি মানে কত, কিউ বাই 4πε0 30 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এখানে দেখো কিউ কিউ ক্যান্সেল হয়ে যাবে, 4πε0 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেট এখানে পড়ে থাকবে কত বাবা, এখানে 30 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। ফাইন। সো এখান থেকে এটাকে তুমি ভেঙে দাও, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভেঙে দাও, তাহলে সেটা করলেই সুবিধা হবে না? ঠিক আছে, করি না, একটা করলেই হলো, অসুবিধা কিছু নেই। তাহলে এটার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এটা। তাহলে এখানে তুমি দেখো এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট 3 3 9 আর 2 0 900 ইকুয়াল টু 3 2 6 60 এক্স, এটা পাচ্ছ তুমি। সুতরাং এক্স ইকুয়াল টু 900 ডিভাইডেড বাই 60। সুতরাং 0 0 কাটলো, এখানে তুমি যদি কাটাকাটি করো তাহলে এক্স ইকুয়াল টু 90/6, 3 2 6, আর এখানে 3 দিয়ে কাটলে 30 15, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 15 সেন্টিমিটার। তাহলে প্লাস 4q চার্জ থেকে 15 সেন্টিমিটার দূরে রয়েছে, আর 30 মাইনাস এক্স কত হবে, তাহলে 30 মাইনাস 15 15, তাহলে এটাও 15 হবে, মানে প্লাস কিউ চার্জ থেকেও 15 সেন্টিমিটার দূরে রয়েছে, প্লাস 4q চার্জ থেকেও 15 সেন্টিমিটার দূরে রয়েছে না। কিন্তু দুজনেই যদি সেম ডিস্টেন্স হয় তাহলে তো হওয়ার কথা না। এক সেকেন্ড, কিছু তো এটা মনে হচ্ছে মিস্টেক হয়েছে। কেন বলছি, কারণ যদি মিডিল পয়েন্টে রাখা হয় তাহলে কি করে হবে, কারণ এতে বেশি ফোর্স দেবে না, কারণ এর চার্জটা বেশি ইলেকট্রিক ফিল্ড হবে, এই চার্জটা কম ইলেকট্রিক ফিল্ড হবে, মানে এই দিকে তো শিফট হয়ে যাওয়ার কথা। তাহলে পরে যদি মিডিল পয়েন্টে থাকে, মিডিল পয়েন্টে থাকলে তো হবে না, ফিজিক্যালি তো মিডিল পয়েন্টে থাকলে হওয়ার কথা নয়, এরকমই হওয়ার কথা না। কিছু একটা মিস্টেক করেছি আমি লাস্টে ক্যালকুলেশনে। 30 গুণ 30, এটাকে এদিকে নিয়ে এসেও ভাঙলেও হতো, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে 3 3 9 আর 2 900 হচ্ছে, আর এদিকে 60 হচ্ছে, তাই না? এদিকে নিয়ে গেলাম, তাহলে 0 0 কাটলো, তাহলে 90/6, 6 1 6 7 8 9 30 5 6 30, না কিচ্ছু তো গন্ডগোল হয়েছে বাবা। আচ্ছা, এটাকে যদি আমি এরকমভাবে ভাঙতাম, 30 মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্রে কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে 30 পড়ে থাকলো, এখানে 30 মাইনাস 2x ইকুয়াল টু 0, তাই না? বা একটা জিনিস করা যেতে পারে, বোথ সাইডে যদি আমি হোল স্কোয়ার করে দিই, তাহলে কি এখানে 30 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স হয়ে গেল, তাহলে 30 ইকুয়াল টু এটার দিকে আসলে পরে 2x হবে, 50 তো আসছে, তাই গন্ডগোল বললাম। এখান থেকে এটুকুনি এক্স, তাহলে এখান থেকে এটুকুনি 30, এখান থেকে কত হবে 30 মাইনাস এক্স হবে, তাহলে এর জন্য যে ফোর্স দেবে 30 মাইনাস এক্সের হোল স্কোয়ার, আর এটার উপর ফোর্স দেবে এক্স স্কোয়ার। হ্যাঁ এটা ঠিক আছে, দিয়ে 0 হবে, তবে দুজনের সমান, দুটো ফোর্স মানে দুটো ইলেকট্রিক ফিল্ডের মানে যদি সমান হয় তবেই তো 0 হবে না, ঠিক আছে। তাহলে এইটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার, ঠিক আছে, এটা রুট রুট কেটে গেল, তাহলে 30 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স, 30 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স পাচ্ছি আমরা, তাহলে এটা এদিকে আসলে পরে প্লাস হবে, মানে 2x হচ্ছে, 2x ইকুয়াল টু 30 মানে এক্স ইকুয়াল টু 15, 15তে আসছে, যা বাবা কি হলো, কিন্তু ফিজিক্যালি 15 আসার কথা। ও এটাই তো গন্ডগোল হচ্ছে না, এখানে তো 4q চার্জ আছে, এখানে আমি তো এখানে q ধরেছি, এই যে এখানে q ধরেছি আমি, তাহলে মিলবে কি করে, এখানে একটা 4q নাও, এখানে একটা 4q চার্জ দিতে হবে না, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, তাহলে এখানে একটা 4 থাকবে এখানে, ওর জন্য তো মিলছে না। তাই যদি 4 থাকে তাহলে তুমি যদি রুট করো, রুট ওভার যদি নিয়ে নাও বোথ সাইডে, তাহলে এখানে তোমার 2 ইন্টু 30 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স হবে, আর এইখানে তোমার পড়ে থাকবে তাহলে পরে 60 মাইনাস 2x ইকুয়াল টু এক্স, তাহলে এটার দিকে আসলে পরে 3x হয়ে যাবে, সুতরাং 3x ইকুয়াল টু 60, সুতরাং x ইকুয়াল টু 20, সুতরাং x ইকুয়াল টু 20, ঠিক আছে মিলে গেছে, তাহলে x ইকুয়াল টু কত হবে 20 হবে। হ্যাঁ একটুখানি মিস্টেকের জন্য দেখেছ, সো এই জিনিসগুলো কেয়ারফুলি তোমরা করবে, হ্যাঁ ভালো করে কেয়ারফুলি করবে, ঠিক আছে। তাহলে x এর মান কত আসছে এখানে, x এর মান কিন্তু এখানে তোমার এটা মিস্টেক হয়েছে, মুছে দাও, x এর মান কিন্তু তাহলে 20 হবে, x কোথা থেকে মানে 4q চার্জ থেকে, তাহলে 4q চার্জ থেকে 20 সেন্টিমিটার দূরে রয়েছে, আর q চার্জ থেকে কিন্তু 10 সেন্টিমিটার দূরে হবে, কারণ কি 30 মাইনাস এক্স, তাহলে 30 মাইনাস 20 সেটা কত দেবে 10 দেবে, তাই না, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হবে। হ্যাঁ আশা করি ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা, তাহলে এটা আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেনটা। সো 20 নম্বর কোশ্চেনটা কী বলছে, 20 নম্বর কোশ্চেনটা বলছে ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে, ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান মাইনাস ই এবং ভর এম, বলছে ই এর মান এমনই যে ইলেকট্রনের ওপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান। একদম ইন্টারেস্টিং ব্যাপার, ইলেকট্রনটার উপর যে ফোর্স লাগবে, ফোর্স মানে কি বলতো, ইলেকট্রিক ফিল্ড ইন্টু চার্জ, এটা তোমার ফোর্স। আমি যদি ভেক্টর ফর্মে দেখাই তাহলে মানে যদি ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়, সুতরাং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে হবে ফোর্সের ডিরেকশন ঠিক তার অপোজিট দিকে হবে, মানে ফর ইলেকট্রন, রাইট, এটা যদি একটা ইলেকট্রন হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে, এগুলো তোমরা সবাই জানো। এবার এই যে ফোর্সটা এটাই বলছে mgর সাথে সমান, ওজনের সাথে সমান, তাহলে ই ইন্টু আমি ম্যাগনিটিউড নিচ্ছি আমি, ওকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, তাহলে এই যে ইকুয়েশন তুমি পেয়ে গেছো, এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করে নাও, সুতরাং ই ইকুয়াল টু তুমি বলবে কত, তাহলে mg ভাজিত ই, তাহলে mg ভাজিত ই মানে এইটা, তাহলে mg ভাগ mg ডিভাইডেড বাই ই, এটা তোমার আনসার হবে। একদম সিম্পল জিনিস, কিছুই না, মানে ইলেকট্রনটার উপর যে ফোর্স লাগছে সেই ফোর্সটাই বলছে সেই যে ইলেকট্রনটার ওজনের সমান। তো ইলেকট্রনটার ওজন মানে কত, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু গ্র্যাভিটি, আর ইলেকট্রনের উপর যে ফোর্স লাগছে সেই ফোর্সের ভ্যালু কতখানি, ই ইন্টু ইলেকট্রিক ফিল্ড, তাহলে এখান থেকে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারো। এরকম কোশ্চেনে কিন্তু একদম সিম্পল কোশ্চেন দিয়ে দেয়। ওকে 21 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বল রেখা,
ধনাত্মক আধান মানে তোমরা জানো, আমি থিওরিতে পড়িয়েছিলাম, কি হবে বলো, সবসময় কি বহির্মুখী হবে ইলেকট্রিক ফিল্ড। ওকে, মানে পজিটিভ চার্জ কি করে, সবসময় ইলেকট্রিক ফিল্ড বের করে, মানে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোবে, মানে লাইন অফ ফোর্স বেরোবে। তাহলে কি হবে দেখো, বৃত্তাকার ঘড়ির কাঁটার বিপরীতমুখী না, হতে পারে না। বৃত্তাকার ঘড়ির কাঁটার অভিমুখী না। অরীয়ভাবে বহির্মুখী, ঠিক, এটা কারেক্ট অ্যান্সার। অরীয়ভাবে বহির্মুখী, এটা কারেক্ট অ্যান্সার। অরীয়ভাবে মানে কি দেখো, এদিক বরাবর এদিক বরাবর, মানে প্রত্যেকটা ডিরেকশন বরাবর রয়েছে, অল ডিরেকশন, ঠিক আছে, বাইরের দিকে যাবে। তাহলে একটা পজিটিভ আধানের জন্য গেল। সিমিলারলি আমাকে যদি বলে নেগেটিভ চার্জের জন্য, তাহলে নেগেটিভ চার্জের জন্য কী হবে, এই কোশ্চেনগুলো কিন্তু সব পড়ানো হয়েছে। হ্যাঁ, সো নেগেটিভ চার্জের জন্য এটা হবে তোমার ভেতরের দিক বরাবর হবে, কারণ নেগেটিভ চার্জ কী করে, ইলেকট্রিক ফিল্ড যেন তার ভেতরে ঢোকে, ঠিক আছে। এবং কোথা থেকে আসছে জানে, ইনফাইনাইট থেকে যেন একটা পজিটিভ চার্জ বসে আছে, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো আসছে এবং নেগেটিভ চার্জে ঢুকে যাচ্ছে। মানে পজিটিভ চার্জ হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড বের করে, প্রডিউস করে, আর নেগেটিভ চার্জ হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডকে ঢোকায় ভেতরে। হ্যাঁ, মানে এরা ফিল করে যেন ইনফাইনাইটে একটা ওদের অপোজিট চার্জ বসে আছে। যদি পজিটিভ চার্জের কথা বলি, তাহলে যেন ইনফাইনাইটে একটা নেগেটিভ চার্জ বসে আছে, যার মধ্যে গিয়ে লাইন অফ ফোর্সটা ঢুকবে। আর নেগেটিভ চার্জ ফিল করে ইনফাইনাইট একটা পজিটিভ চার্জ বসে আছে, যার থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো আসছে। বুঝতে পারলে? ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে আর দূরত্বে, হ্যাঁ, আর এর মান বলেছে ক্যাপিটাল আর থেকে, মানে স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। ক্যাপিটাল আরটা কি, ক্যাপিটাল আর হচ্ছে তোমার আই থিঙ্ক রেডিয়াস অফ দ্য স্ফেয়ার, রাইট। সো তড়িৎ ক্ষেত্র ই হলে তাহলে কি হবে, একদম সিম্পল কোশ্চেন, কিছুই না। দেখো কত নম্বর ছিল এটা, 23 নম্বর, কোশ্চেন নাম্বার 23। মানে এরকম একটা ফাঁপা গোলক রয়েছে, ঠিক আছে, ফাঁপা গোলক। তাহলে এর চার্জ সাপোজ ক্যাপিটাল কিউ স্মল কিউ যেখানে ধরে নাও, তার জন্য মানে এর রেডিয়াস আমি কনসিডার করে নিচ্ছি ক্যাপিটাল আর, এবং এর থেকে বলছে আর ডিস্টেন্স, মানে এই পয়েন্টে পি পয়েন্টে ডিস্টেন্স কতখানি, আর ডিস্টেন্স, এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হবে, দেখো আমি যখন এই পয়েন্ট থেকে দেখব, তখন কিন্তু আমি এটাকে একটা পয়েন্ট চার্জ হিসেবে ট্রিট করবো, তাই না। মানে একটা ফুটবল রয়েছে, ফুটবলটাকে আমি যখন কাছ থেকে দেখি অনেকটা বড় মনে হয়। আমি মনে করি একতলা বিল্ডিং থেকে দেখলাম, একতলা বিল্ডিং থেকে, তাহলে একটুখানি ছোটো মনে হবে। দোতলা বিল্ডিং থেকে যদি দেখি তাহলে আরেকটু ছোটো মনে হবে। তিনতলা থেকে যদি দেখি তাহলে আরেকটু ছোটো। আমি যদি 100 তলা থেকে দেখি তাহলে কিন্তু আরও ছোটো মনে হবে। এটাকে একটা কি পয়েন্টের মতো আমরা ট্রিট করতে পারবো, মানে এই সমস্ত মাস যেন তার সেন্টারে কেন্দ্রীভূত হয়ে যাবে, তাই না। তাহলে এটাকে একটা পয়েন্ট চার্জ হিসেবে আমরা ট্রিট করতে পারবো। মানে এর জন্য আমি যদি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করি, সেটা আমরা গসেস থিওরেম দিয়ে বের করতে পারি ইজিলি, ঠিক আছে। এখানে আমি যদি কুলম্বের মানে সূত্র দিয়ে বের করার চেষ্টা করি, তাহলে এটাকে আমরা টোটালি আমরা পয়েন্ট চার্জ হিসেবে কনসিডার করবো। তাহলে তার জন্য যে ইলেকট্রিক ফিল্ড পাবো আমরা পি পয়েন্টে, সেটা কী হবে, তাহলে এর চার্জ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু রেডিয়াস স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ ই প্রপোর্শনাল টু 1/r², এরকম ফর্ম হবে। ফাইন, এটা তুমি গসেস থিওরেম থেকে বের করতে পারো। গসেস থিওরেম কি বলছে, যে পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো সেই পয়েন্ট একটা কি গসিয়ান সারফেস কনসিডার করবে তুমি, সিমেট্রিক্যাল, মানে এটা একটা স্ফেয়ার তুমি কনসিডার করবে, পুরোটা স্ফেয়ার কনসিডার করবে, ঠিক আছে। তাহলে গসেস থিওরেম বলছে ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু এনক্লোজড চার্জ ডিভাইডেড বাই ε0। তাহলে ক্লোজড ইন্টিগ্রাল ই ডিএস তারা পরস্পর একই ডিরেকশনে হয়, সুতরাং এনক্লোজ চার্জ এখানে কিউ থাকবে ডিভাইডেড বাই ε0। তাহলে ইটা তোমার কনস্ট্যান্ট থাকলো, কারণ এটা প্রত্যেকটা পয়েন্টে সেম হবে, এখানের প্রত্যেকটা পয়েন্টে সেম ইলেকট্রিক ফিল্ড। এবং দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের দিক বরাবর, সারফেসটা ডিরেকশনের দিক বরাবর, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সুতরাং cos 0 1, তাই আমি কিন্তু মানে এখানে cos θ লিখিনি। এবং ইলেকট্রিক ফিল্ড যেহেতু প্রত্যেকটা পয়েন্টে সেম, সুতরাং ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট। এবার টোটাল ইন্টিগ্রেশন যদি করি আমরা এই ডিএস এর উপর, সেটা কী দেবে বলো তো, দেখো পুরো সারফেসটা কেমন, স্ফেরিক্যাল না, তাহলে তার সারফেস কত হয় 4πr² হবে। তাহলে যেহেতু ক্লোজড মানে পুরো সারফেসটা, তাহলে এখানে আমি বলতে পারি যে ই ইন্টু
4πr² ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসিলন 0। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু r²। দেখো এটাই তো আমরা বের করলাম, এটা আমরা একদম গসেস থিওরেম দিয়ে বের করতে পারি। সুতরাং এখান থেকে তুমি বলতে পারো ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু 1/r²। বুঝতে পারলে? কিছুই না, সিম্পল জিনিস একদম। ওকে, তাহলে অপশন ডি তোমার কারেক্ট আনসার। 24 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে 2 মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলক কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে না। বলছে 2 মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলক কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে না। অপশন কি কি দিয়েছে? গোলকের অভ্যন্তর, আচ্ছা কোথায় সৃষ্টি করে না এরকম একটা কোশ্চেন করতে চাইছে আর কি, ঠিক আছে। গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে, কারেক্ট আনসার। কারণ তোমরা জানো হয়তো, কারণ আমি যখন থিওরি ক্লাস পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এটা যদি তুমি ফাঁপা গোলক নাও, এবং গোলকের যদি তুমি সেন্টারে বা কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড দেখতে চাও, সেই ইলেকট্রিক ফিল্ড কিন্তু 0 হবে, ঠিক আছে। একটা তুমি যদি কন্ডাক্টর নাও, হ্যাঁ মানে সলিড কন্ডাক্টর যদি নাও, তুমি তার ইনসাইডে যদি তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাও সেটা কিন্তু 0 দেবে। বাট ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে গেলে কিন্তু সেটা কনস্ট্যান্ট দেবে। তার সারফেসে যে ইলেকট্রিক পোটেনশিয়াল হয় সেটাই হয়ে থাকবে, কারণ তোমরা ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন জানো, তাই না। এবার দেখো ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয় তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল কি কনস্ট্যান্ট হয়ে গেল না, কারণ এখান থেকে তুমি ইন্টিগ্রেশন করবে না 0 × dx, তাহলে ইন্টিগ্রেশন করলে কি দেবে? এটা কনস্ট্যান্ট টার্ম দেবে এখানে, সুতরাং ভি উইল বি কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? সো ইলেকট্রিক ফিল্ডটা 0 হয়, কীভাবে 0 হয় একদম থিওরিটিক্যালি দেখে নাও। কোশ্চেন নাম্বার 23 বোধ হয়, তাই না? না 24। ওকে, তাহলে দেখো অ্যাকচুয়ালি তুমি একটা স্ফিয়ার কনসিডার করো। যদি তুমি স্ফিয়ার কনসিডার করো, সাপোজ আমাদের কাছে একটা কি ফাঁপা গোলক রয়েছে, স্ফেরিক্যাল স্ফিয়ার, রাইট। এটার মধ্যে মানে এটার ওপরে সাপোজ কিউ পরিমাণ চার্জ রয়েছে, তাহলে তার জন্য এই সেন্টারে সাপোজ আমি ইলেকট্রিক ফিল্ড দেখতে চাইছি। তাহলে আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি? দেখো আমি এইখানে একটা এলিমেন্টারি চার্জ কনসিডার করতে পারি, যেটা সাপোজ ডি কিউ পরিমাণ চার্জ, এই টোটালটার উপরে কিউ পরিমাণ চার্জ রয়েছে, রাইট। তাহলে ডি কিউ পরিমাণ চার্জের জন্য এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি। তাহলে আমি যদি এখানে অ্যাক্সিস ড্র করি, সো দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস, সাপোজ দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস। ওকে, একটু বাঁকা হলো, ঠিক আছে। এবার দেখো আমি যদি ইলেকট্রিক ফিল্ড দেখি, এই চার্জটুকুনের জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড, সেটা কি এই দিক বরাবর ডিরেক্টেড হবে, এবং এর দেখো দুটো কম্পোনেন্ট পাবে তুমি, একটা এদিক বরাবর একটা এদিক বরাবর কম্পোনেন্ট পাবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার ডিই হবে ইলেকট্রিক ফিল্ড। সাপোজ এটা মনে করো থিটা অ্যাঙ্গেল করে আছে এর সাথে, তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়ে থাকে তাহলে এটা থিটা অ্যাঙ্গেল হবে, তাহলে এইদিকে তোমার হবে ডিই কস থিটা, এদিকে তোমার হবে ডিই সাইন থিটা, ঠিক আছে। এইবার সিমিলারলি একটুখানি ভালো করে ভেবে দেখো, এইরকম যে তোমার ডিকিউ চার্জ ঠিক তার অপোজিট এইখানেও রয়েছে, তাহলে এর জন্য এই পয়েন্টে তুমি এরকমভাবে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারো যে একটা এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড হবে, সেটা দুটো কম্পোনেন্ট, একটা এদিক বরাবর কম্পোনেন্ট, একটা এদিক বরাবর কম্পোনেন্ট। তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এটা থিটা অ্যাঙ্গেল, তাহলে এটা তোমার ডিই কস থিটা হবে, এটা তোমার ডিই সাইন থিটা হবে। তাহলে দেখো পরস্পর সাইন থিটা কস, মানে এটা কস থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই দুটো পয়েন্টের জন্য। তুমি যদি ওভারঅল পুরোটা যদি তুমি ইন্টিগ্রেট করো, তাহলে প্রত্যেকের জন্য এরকম তুমি পাবে, মানে এখান থেকে যখন তুমি এইটুকুনি আসবে, তাহলে এখান থেকে তো এইটুকুনি পাবে তুমি, এখানের জন্য এখানে পেলে, এখানের জন্য তুমি এখানে পাবে, এখানের জন্য তুমি এখানে পাবে। তাহলে কি প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু এই সেন্টারে নেট ইলেকট্রিক ফিল্ড কিন্তু 0 হবে। কথাটা কি বোঝাতে পারলাম? জাস্ট সিম্পল ফিজিক্স, কিচ্ছু না। তা আমরা বলতে পারি এখানে অপশন এ তোমার কারেক্ট আনসার হবে। আচ্ছা 25 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, এটাও একই রকম কোশ্চেন, এটা তোমরা নিজেরা করবে। এখানে বলেছে +8 কিউ চার্জ, আর এখানে বলেছে -2 কিউ চার্জ। হ্যাঁ, দুটি আধান বলছে এক্স অক্ষের ওপর একটা x = 0 পয়েন্টে রয়েছে, একটা x = L পয়েন্টে রয়েছে রেসপেক্টিভলি, মানে এই +8 কিউ চার্জকে x = 0 পয়েন্টে রেখেছে, আর -2 কিউ চার্জকে L পয়েন্টে রেখেছে। ওকে, বলছে এক্স অক্ষের ওপর অবস্থিত কোন বিন্দুতে ওই দুই আধানের জন্য নেট ইলেকট্রিক ফিল্ড 0 হবে। তাহলে আমি জাস্ট ছবিটা এঁকে দিই, তোমরা কোশ্চেনটা করবে, কারণ
আগের যে কোশ্চেনটা করলাম কত নম্বর কোশ্চেন ছিল, একদম সিমিলার কোশ্চেন, এখানে শুধু ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিয়েছে, 25 নম্বর, আর এদিকে তোমার ছিল বোধ হয় 19 নম্বর কোশ্চেনের সাথে কিন্তু একদম সেম। এখানে দুটোই পজিটিভ চার্জ বলেছিল, এখানে দুটোই কিন্তু পজিটিভ চার্জ নয়, একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ফিজিক্সটা এক, মানে এরকম ধরো ইয়ে রয়েছে তোমার, এটা আমাদের এক্স অ্যাক্সিস, ওকে, এটা আমাদের অরিজিন, এটা এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0তে সাপোজ আমাকে 8 কিউ চার্জ দিয়েছে, আর এক্স ইকুয়াল টু এল পয়েন্টটা আমাকে দিয়েছে -2 কিউ চার্জ, তাই তো? হ্যাঁ, তাহলে এবার বলছে কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। আমি সাপোজ কনসিডার করে নিচ্ছি এখান থেকে এক্স বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, তাহলে এখান থেকে এইটুকুনি কত হবে? দেখো এইটা তোমার 0 পয়েন্টে, এইখান থেকে এইটুকুনি কিন্তু এল, এটা মাথায় রাখবে, এখান থেকে এইটুকুনি কিন্তু এল, ওকে। তাহলে এখান থেকে এইটুকুনি আমি এক্স ধরেছি, তাহলে এখান থেকে এটা কত হবে? এল মাইনাস এক্স হবে, সিম্পল জিনিস। তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড দেখবে এটা পজিটিভ চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হবে? এদিক বরাবর। ফিজিক্স ভালো করে দেখো, এটা -2 কিউ চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর হবে কিন্তু, কারণ এটা -কিউ চার্জ, তাহলে কি করবে? আকর্ষণ করবে, তাহলে এ ঠেলছে আবার এই আকর্ষণ করছে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কিন্তু এদিক বরাবর হওয়ার কথা, কিন্তু আমাকে বলেছে 0 হবে, এখানে ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তাহলে এর জন্য তুমি ইলেকট্রিক ফিল্ড দেখো, তাহলে ইলেকট্রিক ফিল্ড 1 সেটা তুমি কি লিখবে? 8q ডিভাইডেড বাই 4πε0, ডিস্টেন্স কত বাবা? x²। ক্লিয়ার হয়েছে? তাহলে এর ডিরেকশনটা কোন দিক বরাবর হবে? তুমি যদি এ বি এটা পি নাম দাও, তাহলে এপি বরাবর তোমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে 1 নম্বরটার জন্য। সিমিলারলি আমি যদি 2 নম্বর কনসিডার করি, তাহলে সেটা কি হবে? দেখো -2 কিউ চার্জ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স কত? এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাই না? এবার ডিরেকশনটা দেখো কোন দিক বরাবর, তাহলে যেহেতু তুমি মাইনাস সাইন দিয়ে দিয়েছো, তাহলে মাইনাস সাইনটা কিন্তু ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে তুমি যদি এখানে পি এ বরাবর করো, আমি যদি এখানে পি এ ভেক্টর লিখি, এটা প্লাস চার্জ হলে কী হতো? প্লাস হলে তুমি এদিক বরাবর লিখতে, সিম্পল জিনিস, কিন্তু এটা প্লাস নয়, এটা মাইনাস, তাই জন্য আমি এটা লিখলাম। তাহলে দেখো এই মাইনাস অফ পি এ মানে কত আবার? পি বি বরাবর, বুঝতে পারলে? একই জিনিস, ক্লিয়ার হয়েছে? বা তুমি এখানে মাইনাস সাইন যদি না লিখতে চাও, না লিখবে, তাহলে তুমি ডিরেক্ট এখানে ডিরেকশন ইউজ করবে, সেটা কি লিখবে? তুমি পি বি ভেক্টর লিখবে, বুঝতে পারলে? তাহলে এটা হয়ে গেল আমাদের। এইবার আমরা যেটা দেখবো সেটা কি, নেট ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে 0 হবে। নেট ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে কত হবে? 0 হবে। সুতরাং নেট ইলেকট্রিক ফিল্ড তোমার ই ভেক্টর, সেটা ইকুয়াল টু E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর। তাহলে এটা, তাহলে E1 ভেক্টর মানে কত? 8q ডিভাইডেড বাই 4πε0 ইন্টু x²। আর এটা কত হবে বলো? আচ্ছা এখানে ডিরেকশন দাও, এটা এপি ভেক্টর বরাবর, ওকে, প্লাস এটা 2q ডিভাইডেড বাই 4πε0 এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু এখানে পিবি ভেক্টর, পিবি ডিরেকশন যা এপি ডিরেকশন তাই, তাহলে পিবি ভেক্টর। দেখো পিবি ভেক্টর মানে কি? এদিক বরাবর, এপি ভেক্টর মানে কি? এদিক বরাবর, তাহলে ডিরেকশন সেম, তাহলে পিবি ভেক্টর যে লেখা যায় এপি ভেক্টর লেখাও তাই, বুঝতে পারলে? সিন্স পিবি ভেক্টর ইকুয়াল টু এপি ভেক্টর, সেম জিনিস। তাহলে আমি পাচ্ছি আমরা এটা, তাহলে এটা তোমার 0 হবে, তাহলে ডিরেকশন সেম, তাহলে ইলেকট্রিক ফিল্ড তুমি 0 করে দাও, তাহলে এখানে পুরো থাকবে 8q ডিভাইডেড বাই 4πε0 x² প্লাস 2q ডিভাইডেড বাই 4πε0 এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ওকে। তাহলে এখান থেকে একটা মাইনাস সাইন থাকবে না, তাহলে এটাকে বাদিকে নিয়ে চলে আসো, সুতরাং মাইনাস হবে, তাহলে এটা বাদিকে নিয়ে আসি, তাহলে 8q 4πε0 x² ইকুয়াল একটা মাইনাস সাইন 2q ডিভাইডেড বাই 4πε0 এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ওকে।
এবার দেখো এখানে কিউ কাটলো, এখানে 2, এখানে কাটলে 4 থাকবে, এখানে 4 5 7 0 4 5 7 0 কেটে গেল। তাহলে এখানে আলটিমেট পড়ে থাকে দেখো 4 টাইমস অফ এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এবারটাকে বাদে কিনে চলে আসো। তাহলে এখানে 4 অফ, এটাকে ভেঙে দিই, এল স্কোয়ার মাইনাস 2lx প্লাস এক্স স্কোয়ার, এদিকে নিয়ে আসলে প্লাস হবে, সুতরাং এটা পাচ্ছি আমরা। ওকে, তাহলে এটাকে ঢুকিয়ে দাও, সুতরাং 4l স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8lx প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে আসবে তোমার 5x স্কোয়ার মাইনাস 8lx প্লাস 4l স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এটাকে তুমি সিদ্ধরাচার্যে ভাঙতে পারো। তাহলে সিদ্ধরাচার্য সূত্র অনুসারে কী হবে, মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, সুতরাং 8l প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 8 64 এল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, এ মানে 5, সি মানে 4l স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ মানে 5। এরকম একটা ফর্ম আসছে, এটা দেখি কেমন উত্তর রেখেছে এরা। এইটা আনসার রেখেছে না, তো একে তো 12,0 ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এখানে হওয়ার কথা নয়, যে মিডিল পয়েন্ট আমি কনসিডার করেছি। যদি ফিজিক্স দেখি আমরা, মিডিল পয়েন্টে কখনোই পসিবল নয় মিডিল পয়েন্টে। কারণ কি, কারণ এ ব্যাটা একে ঠেলছে, এবার এও টানছে, তাহলে দুজনেই তো নেট ফোর্স তো মানে এদিক বরাবর চলে আসছে না, সুতরাং এখানে কখনো হতে পারে না। আদার্স কোনো একটা পয়েন্ট হবে, এইদিকে কোনো একটা পয়েন্ট হবে, সেটা আমরা বের করছি, দেখি কি আসে। এখান থেকে চলে আসার কথা। তাহলে পরে আমি যদি এক্সটাকে ভাঙি এখানটা, তাহলে কি লিখবো, 8l প্লাস মাইনাস রুট ওভার অফ 64l স্কোয়ার মাইনাস 4 5 20, 20 গুণ 4 0 4 দুগুণে 8 মানে 8 0l স্কোয়ার, একটা মাইনাস লাগছে, একটা 10 প্লাস হতে পারে মাইনাস হতে পারে, ঠিক লিখলাম। 40 4 5 20 80 8 64, ঠিকই আছে। এইখানটায় দেখো, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এবার মাইনাস সাইন আসবে, একটা ইমাজিনারি নাম্বার চলে আসবে বাবা। 80 মাইনাস 64 6 16, তাই না? তাহলে এটা 16 হবে। তাহলে এক্স ইকুয়াল টু 8l প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 16l স্কোয়ার, এটা ডিভাইডেড বাই 10। তাহলে এক্সের দুটো ভ্যালু পসিবল, এক এক্স ইকুয়াল টু 8l প্লাস রুট ওভার অফ মাইনাস 16l স্কোয়ার ডিভাইডেড বাই 10, এটা একটা ভ্যালু পসিবল। আর একটা ভ্যালু মাইনাস পসিবল, মানে 8l মাইনাস 16l স্কোয়ার ডিভাইডেড বাই 10। এইটাকে যদি ভাঙি আমরা কি দেবে বলো দেখি, 8l প্লাস মাইনাসটার জন্য আয়োটা নিয়ে আসবো আমরা, কারণ আয়োটা ইকুয়াল টু রুট ওভার অফ মাইনাস 1, কমপ্লিকেটেড হয়ে গেল দেখি, 4l ডিভাইডেড বাই 10, x ইকুয়াল টু 8l মাইনাস আয়োটা 4l ডিভাইডেড বাই 10।
আসছে না। এক্সটাকে আমার এখানে ধরলে পরে তো চলে আসার কথা, আমি যদি বাইরেই ক্যান্সেল করে নিই এক্সটাকে এই পয়েন্টে, তাহলে এখান থেকে একটুখানি এক্স, তাহলে এখান থেকে একটুখানি কত সেটা দেখতে হবে। সেটাও হয়, আমি যদি এখান থেকে এইটুকুনি কি এক্স ধরি, হ্যাঁ, তাহলে এখান থেকে একটুকুনি কত হবে, এক্স মাইনাস এল হবে, তাহলে এক্স স্কোয়ার, আর এখানে তাহলে আমি এক্স মাইনাস এল এর হোল স্কোয়ার করতে পারবো। ঠিক আছে, একই ব্যাপার, মানে একই ব্যাপার আসার কথা আর কি, মানে জাস্ট এখানে মাইনাসটা, মানে আমি যদি মাইনাস কমনও নিই হোল স্কোয়ার তো প্লাস হয়ে যাবে, কোনো ব্যাপার না। সো এক্স মাইনাস এল হোল স্কোয়ার, তাহলে এটাকে আমি যদি এক্স মাইনাস এল হোল স্কোয়ার করে দিই আলটিমেট, সাপোজ এখানে আমি বলছি এটাকে এক্স, এটাকে আমি এল বললাম, একই ব্যাপার। তুমি কিন্তু এই ফিজিক্সটা যদি দেখো একই ব্যাপার, কারণ ভেতরে তো তুমি একটা মাইনাস কমন নিতেই পারো, তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে তো সেটা প্লাস হয়ে গেল আলটিমেট না। তাহলে তুমি এখানে বলবে এক্স স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, সেটা একই গল্প, এই এক্সটাও প্লাস ছিল এলটাও প্লাস ছিল, একই তো ব্যাপার না। তাহলে গন্ডগোল এইখানে কোথাও হয়েছে। সো 4x স্কোয়ার মাইনাস ছিল, এটা প্লাস চলে আসলো, আর এইখানটায় আচ্ছা এখানে বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি, এর মান হচ্ছে তোমার 5, সি হচ্ছে তোমার প্লাস 4l স্কোয়ার, ঠিকই তো আছে। 4 × 20, 20 4 20 আর 4 সুতরাং 80 তো হচ্ছে এটা, 4 × 2 = 8। আচ্ছা, এইবার একটা ফিজিক্স এখানে আমি কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে বলতো কি, এবারটা এদিকে ঠেলবে কিন্তু এবারটা এদিকে টানবে, বুঝতে পারলে? দুজনা তাহলে কি সমান এবং অপোজিট হয়ে যাবে, যদি আমি এই পয়েন্টটা কনসিডার করি, তাহলে সমান এবং অপোজিট হয়ে যাবে দুজনা, কারণ এটা নেগেটিভ চার্জ, এদিকে টানবে এটা। তাহলে আমি যদি ডিরেক্ট ইউজ করি ভেক্টরিক্যালি, যদি আমি না মানে জাস্ট নর্মাল ভেক্টরিক্যালি ভাবো বা ফিজিক্যালি যদি ভাবো একই ব্যাপার, তাহলে এটার জন্য প্লাস এটার জন্য মাইনাস, তাহলে এখানে তুমি এটা ডিরেক্ট মাইনাস ইউজ করতে পারবে, বুঝতে পারলে কি বললাম? এটা রয়েছে, তাহলে এখানে তুমি একটা মাইনাস সাইন দিয়ে ইউজ করো, তাহলে তোমার আনসার চলে আসবে। তোমার মাইনাস দিয়ে করো, তাহলে এখানে তোমার মাইনাস হয়ে যাবে, এখানে তোমার মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে তোমার থাকবে 3 থাকবে, তাই না? কারণ 4টে রয়েছে এখানে, এখানে একটা, তাহলে 3 থাকলো। তাহলে বি স্কোয়ার, সরি মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার, এটা মাইনাস 4 × a × c, এ কত এখানে 3 × c, তাহলে 3 × 4 = 12 × 4, 4 × 2 = 8, তাহলে এখানে 48, এটা তোমার 48 করে দাও, এটা 48 করে দিলে পরে তাহলে 64 48, তাহলে এখানে 8 9 10 11 12 13 14 6 হলো, 8 থেকে 1 16, ঠিকই আছে। এটা প্লাস করে দাও, এইখানটা প্লাস করে দাও, তাহলে আয়টা থাকছে না, এখানে আয়টা থাকছে না, তাহলে এখানে দেখো কত আসছে, 8 8 12 9 10 11 12 12l বাই 10, তাহলে x = 1.2l, আর এখানে x = 4l বাই 10, তাই তো? সুতরাং x = 0.4l, তাহলে আনসার কত করেছে 2l,
আমাদের এখানে 1.4 1.2 আসছে, এটা 4 বেরোচ্ছে, 4 4 16, এখানে একটা এল বেরোচ্ছে। ও সরি, এখানে তোমার চেঞ্জ হবে, ঠিকই আছে, এখানে তোমার 3 হবে না, তাহলে 3 দুগুণে 6 হবে, এখানে তো 6 হবে, ঠিকই আছে, এখানে তোমার 6 হবে, 6, ওকে, তোমার 6 হবে, তাহলে 6 দুগুণে 12, ঠিক আছে, তাহলে 12, আর এটা তোমার 4/6L, তাহলে এটা হতে পারে না, এটা হতে পারে না, বাট দিস ইজ পসিবল, এটা আমাদের আনসার হবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে কোথায় তাহলে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এই পয়েন্টটা তোমার হচ্ছে, ওকে, এই পয়েন্টে তোমার ইলেকট্রিক ফিল্ড 0 হবে। এদের মিডিলে তো হতেই পারে না, বুঝতেই পারছো ফিজিক্সটা, কারণ একদিকে হবে ডিরেকশনটা, বাট এইখানে তুমি যদি নাও তাহলে একটা এদিক বরাবর যাবে, একটা এদিক বরাবর আসবে, ঠিক আছে, তাহলে একটা পজিটিভ হচ্ছে, একটা নেগেটিভ হচ্ছে। তাহলে আমি যদি প্রথমেই যদি এখানে একটা কাজ করতাম, এই নেগেটিভ সাইনটা যদি রেখে দিতাম, আর এখানে যদি আমি মানে অ্যাকচুয়ালি ডিরেকশনটা দেখো বিপি বরাবর আসছে, বিপি বরাবর রাখতাম, মানে এই ডিরেকশনটা ঠিক এই দিক বরাবর না, এইটাকে টানছে এদিক বরাবর। অ্যাকচুয়ালি এই পয়েন্টটা ধরে কনসিডার করাটা উচিত ছিল আমার, কারণ এইখানে দেখি বুঝতেই পারছি যেহেতু হবে না, সো এটা ধরে নিয়ে ক্যালকুলেশন করাটাই উচিত, ঠিক আছে। সো তুমি এখানে বুঝে নেবে যে এখানে যেহেতু হচ্ছে না, তাহলে এখানে ধরে নিয়ে ক্যালকুলেশন করতে হবে, তাহলে পরে মিলে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা যদি ধরে ক্যালকুলেশন করি তাহলে মিলে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে পরে এখানে আমি একটুখানি সব ঠিকঠাক করে দিই। তাহলে ডিরেকশানটা হবে E2-র ক্ষেত্রে বিপি বরাবর ডিরেকশান। তাহলে পরে একটা নেগেটিভ সাইন দেওয়া যাবে না, তাহলে এটাকে আমি ডিরেকশানটাকে এরকম করে দিই, এপি বরাবর করে দিই, তাহলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার ঠিক আছে, এবার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এবার ক্লিয়ার হয়ে যায়। আর এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেনটা, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এখানে 26 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে দেখো, বলছে একটি ধাতব গোলক একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো, ঠিক আছে। বলছে প্রদর্শিত কোন পথটি তড়িৎ বলরেখা অনুসরণ করবে। অ্যাকচুয়ালি যেহেতু এটা ধাতব গোলক, সুতরাং ধাতব গোলকের ভেতরে 2 নম্বরটা হতে পারে না, ঠিক আছে, 3 নম্বরটাও হতে পারে না, পুরো ডিরেক্ট স্ট্রেট লাইন বরাবর যেতে পারে না, হ্যাঁ, মানে তাহলে ঘটনাটা হতে পারে কি, এই ঢুকলো এই বেরোলো, 4 নম্বরটা পসিবল। 1 নম্বর হতে পারে না যে এই সোজা গেছি আমি আবার সোজাই বেরিয়ে যাব, কারণ এটা একটা দেখো ধাতব গোলক, মানে একটা কন্ডাক্টর, দিস ইজ এ কন্ডাক্টর, তাই না। একটা কন্ডাক্টরের ভেতরে সাধারণত ইলেকট্রিক ফিল্ড থাকতেই পারে না, ইলেকট্রিক ফিল্ড ভেতরে নেই, তাহলে যেগুলোতে ইলেকট্রিক ফিল্ড নেই সেগুলো আনসার হওয়া দরকার, মানে এটা আনসার হওয়া উচিত ছিল, পসিবিলিটি ছিল, আর এটা পসিবিলিটি ছিল। ক্লিয়ার হয়েছে? এবার যেহেতু ধাতব গোলকটা দেখো পুরো সুষম নয়, মানে সুষম মিন্স এরকম নয়, ফ্ল্যাট নয়, তাই না, তাহলে যেহেতু এখানে এরকম সার্কেল টাইপ রয়েছে, কার্ভ টাইপ রয়েছে, সুতরাং কি ইলেকট্রিক ফিল্ড যদি ঢোকে এরকমভাবে বেরোবে, যেমন এরকমভাবে ঢুকলো এরকমভাবে বেরোবে, ঠিক আছে। এইটাই তোমার ব্যাপার, নেচার এটা অ্যাকচুয়ালি। যদি এরকম ফ্ল্যাট টাইপ হতো তাহলে কি হতো, এই ঢুকলো এই বেরিয়ে গেলো, ফ্ল্যাট হলে পরে এটা কারেক্ট হতো, ঠিক আছে। যেহেতু ফ্ল্যাট নয়, পুরো কার্ভ রয়েছে, সুতরাং এটা তোমার কারেক্ট আনসার হবে। তো অপশন 4 মানে অপশন ডি তোমার কারেক্ট আনসার। ওকে, 27 নম্বর কোশ্চেনটা দেখো, যে কিউ মানের একটি তড়িতাধানের জন্য অপর একটি আধান কিউ নট এর অবস্থানে তড়িৎ ক্ষেত্র ই যদি দ্বিতীয় আধানটি কিউ নটের পরিবর্তে মাইনাস কিউ নট রাখা হয়, তবে ওই একই স্থানে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে। আচ্ছা, মানে এখানে কিছুই না, এখানে একদম মানে ঘুরিয়ে কোশ্চেনটা করেছে। এখানে সমাজ একটা প্লাস কিউ চার্জ রয়েছে, কত নম্বর কোশ্চেনটা দেখে নিই একবার, 27 নম্বর কোশ্চেন নাম্বার 27। মানে ধর এখানে একটা প্লাস কিউ চার্জ রয়েছে, ঠিক আছে। এবার এইখানে তুমি একটা প্রথমে কিউ নট চার্জ রেখেছো, তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড কী হবে বলো। তাহলে প্রথম ক্ষেত্রে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করছো, অ্যাকচুয়ালি এই চার্জের উপর তো ডিপেন্ডই করে না, সোর্স চার্জের উপর ডিপেন্ড করে। সো দিস ইজ আওয়ার টেস্ট চার্জ, জানো জিনিসগুলো নিশ্চয়ই। আর এটা আমাদের কি সোর্স চার্জ। ইলেকট্রিক ফিল্ড মানে কি হবে, সোর্স চার্জ ডিভাইডেড বাই 4,570 ইন্টু ডিস্টেন্স r স্কোয়ার, এটা পাই আমরা।
ক্লিয়ার হয়েছে? অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের যদি ডেফিনেশন তুমি দেখো, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ। এখানে ইউনিট চার্জ কোনটা? কিউ নট, মানে কিউ নটটা ইউনিট চার্জ নয়, মানে কিউ নট চার্জের জন্য ফোর্স লাগছে এফ, তাহলে ইউনিট চার্জের জন্য ফোর্স কত লাগবে? এফ বাই কিউ নট। এটা কি বলছে আমরা? ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই যে কিউ নট দিয়ে কি ভাগ হয়ে যাবে, ফোর্সের মান যদি সাপোজ কিউ নট ইন্টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার হয়ে থাকে, দেখো নিচে কিন্তু একটা কিউ নট রয়েছে, তাহলে কিউ নট থাকবে। সো এই কিউ নট দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে কি টেস্ট চার্জের উপর ডিপেন্ডই করে না ইলেকট্রিক ফিল্ড। সুতরাং কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার, সুতরাং টেস্ট চার্জের উপর কিন্তু ডিপেন্ডই করে না। তাহলে এখানে যদি আমি কিউ এর জায়গায়, তাহলে আমি সাপোজ এখানে যদি লিখি ইফ উই রিপ্লেস কিউ নট ইকুয়াল টু মাইনাস কিউ নট, তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হবে? একই জিনিস থাকবে, তাই নয় কি? চেঞ্জ হবে না। তাহলে ই ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ই প্রাইম, দুজনেই কিন্তু সেম জিনিস, তাহলে সেমই থাকবে। অপশান 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 ডি, একদম সিম্পল ফিজিক্স, কিছুই নেই। ওকে, 28 নম্বর কোশ্চেনে দেখো, বলছে ক্যাপিটাল এম ভর ও কিউ আধান বিশিষ্ট একটি কণাকে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলো। বলছে টি সময় পরে কণাটি এস দূরত্ব অতিক্রম করে এবং ক্যাপিটাল টি কাইনেটিক এনার্জি অর্জন করে, সেক্ষেত্রে ক্যাপিটাল টি বাই এস এর অনুপাত কত? ক্যাপিটাল টি বাই এস মানে কাইনেটিক এনার্জি বাই ডিসপ্লেসমেন্ট, এই রেশিওটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে কি করেছে, একটা এম ভরের কিউ আধান বিশিষ্ট কণাকে সুষম তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দেওয়া হয়েছে, তার জন্য সে এস দূরত্ব অতিক্রম, টি সময় পরে সে এস দূরত্ব অতিক্রম করে এবং কাইনেটিক এনার্জি এতখানে সঞ্চয় করে, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনটা পড়ে পড়ে করা যাক। কোশ্চেন নাম্বার, আচ্ছা এখানে করি, কোশ্চেন নাম্বার 28। সাপোজ এরকম একটা আমাদের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এটার মধ্যে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রয়েছে। এইখানে তুমি একটা চার্জ পার্টিকেলকে ছেড়ে দিলে, যার চার্জ কিউ, মাস ক্যাপিটাল এম, সে কিছু দূরত্ব অতিক্রম করলো, যেহেতু প্লাস চার্জ সুতরাং কি সে এদিকে আসবে, পজিটিভ চার্জ তুমি নিয়েছো তাহলে এদিকে আসবে, সে সাপোজ এস ডিস্টেন্সে গেছে টি সময় পরে, তাহলে তার মধ্যে কী পরিমাণ কাইনেটিক এনার্জি স্টোর হচ্ছে। তাহলে যখন তুমি ছেড়ে দিয়েছো, তোমার যে কার্য করবে সেই কার্যটাই কি তার মধ্যে এনার্জি রূপে সঞ্চিত হবে। তাহলে কতখানি কার্য করবে, তাহলে কার্য যেটা তুমি পাবে ডাব্লু, কার্য ইকুয়ালটি কত হবে? চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, তাই না? অ্যাকচুয়ালি এটাই কি তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত হবে, যে পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হবে সেটাই কি কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে দেবে, মানে কার্য করছে। এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে এই কার্যটাই কি তার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। সুতরাং আমি এখানে বলবো যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু, এক সেকেন্ড, পোটেনশিয়াল, আচ্ছা এখানে এটা তো লেখা যায় না, এখানে কিউ ইন্টু ভি লিখতে হয় পোটেনশিয়াল এনার্জি আকারে। আচ্ছা, এখানে আমি এটা বলতে পারি কার্য মানে কত, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এইটাই বলতে পারি, মানে এস ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাই না? মানে আমি তো পোটেনশিয়াল নয় এখানে, না এখানে পোটেনশিয়ালের মধ্যে রাখিনি, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছে, পোটেনশিয়ালের মধ্যে রাখলে তুমি কিউ ইন্টু ভি, তাহলে এই কিউ ইন্টু ভি এই পোটেনশিয়াল এনার্জিতে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হতে পারে, বাট এখানে আমার ইলেকট্রিক ফিল্ডের টার্মসে বলেছে, সুতরাং এত পরিমাণ কার্য করবে, তাহলে এই কার্যটাই কিন্তু ইলেকট্রিক ফিল্ডে এসে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। সুতরাং এফ ইন্টু এস, কারণ যেদিক বরাবর ফোর্স কাজ করবে সেদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন রয়েছে। ইলেকট্রিক অ্যাকচুয়ালি কি ইলেকট্রিক ফিল্ড আর ফোর্সের মধ্যে রিলেশন কী হয়, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কিউ ইন্টু এফ বাই, আচ্ছা এরকম লিখে দিই তাহলে বেশি সুবিধা হবে, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে সেদিকেই ফোর্স। ওকে, আচ্ছা তাহলে এখানে আমি কি বলতে পারি এবার দেখো, তাহলে এটা আমরা জানি, তাহলে ফোর্স কতখানি কাজ করছে, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ফোর্স মানে তুমি লিখবে কিউ ইন্টু ই ডট এস ভেক্টর। এবার দেখো যেই দিক বরাবর ডিসপ্লেসড হচ্ছে সেই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড হয়েছে, সুতরাং মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সুতরাং কিউ ই এস তুমি বলতে পারো, সুতরাং হাফ এম ভি স্কোয়ার তুমি বলতে পারো।
তাহলে এটা আমাদের কি কাইনেটিক এনার্জি, এটাকে টি দিয়ে রিপ্রেজেন্ট করতে বলেছে, সুতরাং কিউ ই ইন্টু এস। তাহলে কাইনেটিক এনার্জি আর ডিসপ্লেসমেন্টের যে রেশিও সেটা কি কিউ ইন্টু ই হবে, এটাই আমাদের আনসার হবে। এবার বলছে টি এর সঙ্গে অপরিবর্তিত থাকবে, হ্যাঁ টি এর উপর ডিপেন্ডেন্ট কি দেখো এটা কি, এই যে কিউ চার্জ কনস্ট্যান্ট, ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, সুতরাং আমরা বলতেই পারি সুতরাং টি বাই এস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। ওকে, এটাই আমাদের আনসার, অপশন এ কারেক্ট আনসার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, অপশন এ তোমার কারেক্ট আনসার হবে। চার্জের মানের উপর ডিপেন্ড করবে না, না এটা অপশন হতে পারে না, এটা হতে পারে না, এম এর সাথে সমানুপাতিক পরিবর্তিত হবে, এটা হয় না, এম এর সাথে পরিবর্তিত হচ্ছে কি হচ্ছে না, তাহলে ভুল। তোমার অপশন তোমার একদম একটাই কারেক্ট হবে, এ কারেক্ট হবে। ও আচ্ছা, এখানেও করে দিয়েছে, অসুবিধা নেই, ঠিক আছে, এইভাবে করেছে, ঠিক আছে, একই ব্যাপার দেখো আমার এই জিনিসটা এসছে আলটিমেট, ঠিক আছে, তো যেভাবে করো না কেন একই ব্যাপার। আচ্ছা, এখানে 29 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে 3200 ভোল্ট পার মিটার, হ্যাঁ মানে ইলেকট্রিক ফিল্ড, কিন্তু এটা কারণ ইলেকট্রিক ফিল্ড আর ভোল্টেজের মধ্যে রিলেশন আমরা জানি ডিভি বাই ডিএক্স, সুতরাং ভি বাই মিটার মানে কি ইলেকট্রিক ফিল্ড বলছে। এত মানে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্রের লম্ব অভিমুখে একটি ইলেকট্রন 4 × 10⁷ মিটার পার সেকেন্ড বেগে, মানে ভিটা বলে দিয়েছি ইলেকট্রনের, ওকে, এত মিটার দূরত্ব অতিক্রম করে, ইলেকট্রনটির বিচ্যুতির মান কত? আচ্ছা, তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড এত তড়িৎ ক্ষেত্রে লম্ব অভিমুখে একটি ইলেকট্রন, মানে লম্ব অভিমুখ মানে ইলেকট্রিক ফিল্ডে যদি সাপোজ এদিক বরাবর কাজ করে, ইলেকট্রনটা এদিক বরাবর ঢুকছে, এদিকে ইলেকট্রিক ফিল্ড হলে পরে, ওকে। এইবার ইলেকট্রনটার ভেলোসিটি বলে দিয়েছে এবং এতখানি দূরত্ব গেছে, তাই ইলেকট্রনটার বিচ্যুতি কী হবে, মানে এরকম দেখো জিনিসটা বোঝো, ফিজিক্যালি বোঝো জিনিসটা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এইরকম একটা কোশ্চেন। কত নম্বর ছিল বাবা? 29 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। ওকে, সাপোজ এরকম তোমাকে দেখাই, এরকম দুটো প্লেট রয়েছে, ঠিক আছে, এটা সাপোজ পজিটিভ কিউ রয়েছে, এটা নেগেটিভ কিউ, তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড রয়েছে এদিক বরাবর, ইলেকট্রিক ফিল্ড এদিক বরাবর রয়েছে, অঙ্ক করেছো তোমরা, আমি বোধহয় করিয়েছি এই অঙ্কটা, মানে এই প্রবলেমটা করিয়েছি আমি থিওরি পড়ানোর সময়, তোমরা দেখে নেবে। এবার একটা ইলেকট্রন ঢুকছে, একটা ইলেকট্রন এইভাবে ঢুকছে, ঠিক আছে, এইবার ফিজিক্সটা ভালো করে বোঝো, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিক বরাবর? উপর থেকে নিচ দিক বরাবর, তাই তো, কারণ ইলেকট্রিক ফিল্ড সবসময় কি পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে আসে। এবার একটা ইলেকট্রন ভি ভেলোসিটি নিয়ে ঢুকছে, দেখো ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার রয়েছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে, মানে এ প্লেট থেকে বি প্লেটের দিকে, ক্লিয়ার হয়েছে। এবার ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ যখনই ঢুকবে তখন কি পজিটিভ যে টার্মিনাল বা পজিটিভ যে প্লেট রয়েছে সেটা দ্বারা আকর্ষিত হবে, তার মানে ইলেকট্রন কিন্তু এরকম পুরো সোজা চলে যেতে পারবে না, তার বদল কেমন যাবে, আকর্ষণ হবে আস্তে আস্তে, মানে এরকমভাবে বাঁকবে, বেঁকে 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 এইভাবে যাবে, গিয়ে একটা সময় এখানে গিয়ে আটকে পড়বে, এখানে গিয়ে আর বাঁকবে না, মানে যেমন ডিরেকশন ছিল সে তেমনই চলে যাবে। সো এইখানে সব আমাদের প্লেট রাখা রয়েছে, এটা আমাদের সাপোজ একটা প্লেট, ঠিক আছে, এখানে একটা স্কিন রয়েছে সাপোজ, তাহলে ইলেকট্রনটা এইভাবে আসছে আমাদের। তাহলে আমি যদি ডিরেকশন দেখি ভালো করে বোঝো, দেখো এইটা, তাহলে এইটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, দিস ইজ আওয়ার এক্স, দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা আমাদের অরিজিন ছিল, অরিজিন থেকে কতখানি ডিফ্লেকশন হয়েছে, এটাই আমাদের ডিফ্লেকশন, ওই বিচ্যুতি বলেছে না, কতখানি বিচ্যুতি হলো, তাহলে এখান থেকে এইটুকুনি, সেটাকে তুমি ওয়াই কনসিডার করো, তাহলে আমাদের মেন উদ্দেশ্য হবে ওয়াইটাকে ক্যালকুলেট করা, বুঝতে পারলে, মেন উদ্দেশ্য কি, ওয়াইটাকে ক্যালকুলেট করা, ওকে।
তাহলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে ইলেকট্রনটা যখন এদিকে আসছে, ইনিশিয়ালি যখন এই ভি ভেলোসিটি নিয়ে আসছিল, দেখো তার কিন্তু ওয়াই কম্পোনেন্ট বরাবর কিন্তু কোনো ভেলোসিটি ছিল না। ইনিশিয়ালি কিন্তু ওয়াই দিক বরাবর কিন্তু ভেলোসিটি ছিল না, এবং যা ভেলোসিটি ছিল সব কিন্তু এক্স ডিরেকশন বরাবর ছিল ইনিশিয়ালি, তাই তো। ইলেকট্রিক ফিল্ডে ঢোকার পরে তার কিন্তু ভেলোসিটি ওয়াই ডিরেকশন বরাবর আস্তে আস্তে হতে থাকলো, কারণ ওয়াই একটা কম্পোনেন্ট পাচ্ছ তুমি এদিক বরাবর। এই যে ইলেকট্রিক ফিল্ডের ভেলোসিটি কিন্তু ওয়াই ডিরেকশন বরাবর মানে আস্তে 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 শিফট হতে যাচ্ছে, তাই না। তাহলে আলটিমেট সে এখান থেকে কতখানি ডিস্টেন্স গেছে সেটা আমাদেরকে বের করতে হবে, বুঝতে পেরেছ। তাহলে পরে কি করা যেতে পারে দেখো, তাহলে এই ইলেকট্রনটার উপরে কতখানি ফোর্স লাগছে, তাহলে ইলেকট্রনটার উপরে যে ফোর্স লাগছে, ফোর্সটা কি, চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। আমি যদি ভেক্টর ফর্মে দেখি তাহলে এইটা ইলেকট্রিক ফিল্ড যেদিক বরাবর ঠিক তার অপোজিট ডিরেকশনে ফোর্স লাগছে, তার জন্য নেগেটিভ, তাই নেগেটিভ সাইনের জন্য এদিক বরাবর ডিফ্লেকশন হচ্ছে। ফোর্স মানে তুমি জানো কি আবার, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। সুতরাং এখান থেকে তুমি অ্যাক্সিলারেশন বের করতে পারবে, সুতরাং মাইনাস ইলেকট্রিক ফিল্ড ইন্টু ইলেকট্রনিক চার্জ ডিভাইডেড বাই মাস, তাই তো। আচ্ছা, তাহলে চার্জ পার্টিকেলটার যে অ্যাক্সিলারেশন সেটা তোমার এটা ই ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম। এবার ওয়াই ডিরেকশন বরাবর তার ডিফ্লেকশন হয়েছে, তাহলে ওয়াই আমরা ফর্মুলা জানি, দেখবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাই তো, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। যে ইউটা কি বলো তো, ইউটা তার ইনিশিয়াল ভেলোসিটি, এবং কোন দিক বরাবর, অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর। কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর তার কিন্তু কোনো ইনিশিয়াল ভেলোসিটি ছিল না, ছিল কি, ছিল না, কারণ এখানে তুমি ওয়াই বরাবর লিখছো, তখন ওয়াইয়ের ডিরেকশন বরাবর তোমাকে বলতে হবে। তাহলে এই যে ইউ লিখছো তুমি, ইউটাকে ওয়াই করে দাও, ইউ ওয়াই তোমার ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং ইনিশিয়াল ভেলোসিটি অফ ইলেকট্রন অ্যালং ওয়াই অ্যাক্সিস, ওকে। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু এটা পাচ্ছি, রাইট। এটাকে আমি সাপোজ 2 নম্বর নাম দিই। ভালো করে তাকিয়ে দেখো, এখানে এটা কিন্তু জিরো, বিকজ ওয়াই ডিরেকশন বরাবর ইনিশিয়াল তার কিন্তু কোনো ভেলোসিটি ছিল না, সুতরাং আমরা এটাকে ইজিলি জিরো বলতে পারি। তাহলে এটা যদি জিরো হয় তাহলে আমরা কী লিখব, যে ওয়াই ইকুয়াল টু হাফ অফ এ টি স্কোয়ার। 3 নম্বর দেখো এ ক্যালকুলেট করেছি, এর ম্যাগনিটিউড কতখানি, আমি যদি এর ম্যাগনিটিউড দেখি আমি, তাহলে শুধুমাত্র বলবো ই ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম। ডিরেকশন নিয়ে আমি কাজ করছি না, জাস্ট ম্যাগনিটিউড বলছি। তাহলে এটা পাচ্ছি আমরা, তাহলে পেয়ে গেছি এটা আমি, বাট টাইম এখনও জানি না। তাহলে সাপোজ আমি বলছি এখান থেকে এটুকুনি ডিস্টেন্স ডি, তাহলে এখান থেকে এটুকুনি আসতে কতখানি সময় লাগছে সেটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে কারণ আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, কারণ এক্স অ্যাক্সিস পাওয়া যায়, তাহলে এক্স ইকুয়াল টু ভেলোসিটি ভি ইন্টু টি, এটা আমরা জানি, রাইট। তাহলে এখান থেকে আমরা এক্স ক্যালকুলেট করতে পারি, বা ডি যদি বলি আমি এখানে ডি ক্যালকুলেট করতে পারবো। তাহলে টি ইকুয়াল টু ডি বাই ভি বলতে পারি। ডিটা কোশ্চেনে বলে দিয়েছি, ভিটাও কোশ্চেনে বলে দিয়েছি, টিটা জেনে গেছি আমি, তাহলে এর মানটাও আমি এখানে পুট করতে পারি। সো সুতরাং ফ্রম ইকুয়েশন 3 তাহলে আমরা কি বলতে পারি, যে ওয়াই ইকুয়াল টু হাফ অফ এ, এ মানে ক্যাপিটাল ই স্মল ই ডিভাইডেড বাই এম ইন্টু টি, টি মানে তোমার ডি বাই ভি তার হোল স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এবার তুমি মান পুট করে দাও। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তুমি জানো, ইলেকট্রনের মাস তুমি জানো, ডি এর মান তোমাকে বলে দিয়েছে, ভি এর মান তোমাকে বলে দিয়েছে, পারবে না, মান পুট করে বলো কোনটা আনসার আসছে আমাকে। সবাই কমেন্ট করে বলো আমাকে, কমেন্ট তাদের কমেন্ট করে সবাই আমাকে বলো কোনটা আনসার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে হয়ে গেল এটা। এই 30-এরটা কি বলছে দেখো, বলছে একটি অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত, ঋজু মানে স্ট্রেট, আহিত মানে চার্জড পরিবাহী মানে তার, হ্যাঁ,
তার থেকে মানে একটা কন্ডাক্টর ওয়্যার রয়েছে, বলছে 2 সেন্টিমিটার দূরে এত নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্র, নিউটন পার কুলম কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ইউনিট, বিকজ ইলেকট্রিক ফিল্ড মানে কী পাও তুমি, ফোর্স পার চার্জ না, সুতরাং নিউটন পার কুলম। ওকে, এটা বুঝতে হবে। হ্যাঁ, উৎপন্ন হলে প্রতি একক দৈর্ঘ্যে তড়িতাধানের মান কত? তাহলে একটা অসীম দৈর্ঘ্যের একটা স্ট্রেট ওয়্যার রয়েছে, যার থেকে 2 সেন্টিমিটার দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এত বলে দিয়েছে। যদি হয় তাহলে প্রতি দৈর্ঘ্যে মানে প্রতি একক দৈর্ঘ্যে পার ইউনিট লেন্থে তড়িতাধানের মান মানে ইলেকট্রিক চার্জের ভ্যালু কত হবে, চার্জ পার ইউনিট লেন্থ, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখা যাক কী করা যায় জিনিসটাকে। সিম্পল জিনিস, কিছুই না। 30 নম্বর কোশ্চেন। তাহলে এরকম আমাদের একটা স্ট্রেট ওয়্যার রয়েছে, এটা ইনফাইনাইট মানে উপর দিকে যাচ্ছে আরও। ওকে, এর থেকে বলছে 2 সেন্টিমিটার দূরে এইখানটাতে পি পয়েন্ট কতখানি ডিস্টেন্স রয়েছে, 2 সেন্টিমিটার। এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা, আচ্ছা স্ট্রেট ওয়্যার কন্ডাক্টর, এর মধ্যে চার্জ রয়েছে, কিউ পরিমাণ চার্জ রয়েছে। তাহলে পরে আমরা কিন্তু একটা জিনিস জানি, কি জানি বলো তো, একটা লাইনের মধ্যে যদি চার্জ দেওয়া হয়, চার্জ যদি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, তাহলে চার্জ পার ইউনিট লেন্থ, সেটা আমরা জানি, তাই না? সেটাকে কি বলে? এটা বলে লাইন চার্জ ডেন্সিটি। সুতরাং লাইন চার্জ ডেন্সিটির ডেফিনেশন আমরা জানি। সো লাইন চার্জ ডেন্সিটি, সেটাকে সাধারণত আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। সেটা বলে কি, চার্জ পার ইউনিট লেন্থ। তাহলে চার্জ যদি কিউ হয়, লেন্থ আমি ধরলাম ক্যাপিটাল এল। ওকে, এটা তোমার লাইন চার্জ ডেন্সিটি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে টোটাল চার্জ কতখানি? আমি এরকমভাবে বলতে পারি যে যদি কিউ যদি টোটাল চার্জ হয়ে থাকে, তাহলে ল্যামডা ইন্টু এল হচ্ছে তোমার টোটাল চার্জ। তাহলে ল্যামডা হচ্ছে তোমার লাইন চার্জ ডেন্সিটি। ওকে, তাহলে পি পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করলাম। তাহলে পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড, সেটা কিন্তু টোটাল এই টোটাল চার্জটার জন্য পি পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি। এক সেকেন্ড, কোশ্চেনটা কী বলেছিল দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড পাচ্ছ তুমি, তাহলে এটা কত হবে সেটা বের করতে বলছি। ঠিক আছে, তাহলে পরে আমি টোটাল চার্জ কত কিউ, তাহলে এর জন্য পি পয়েন্ট যদি ইলেকট্রিক ফিল্ড দেখে, সেটা কী হবে, কিউ বাই 4πε0 ইন্টু এটা সাপোজ আর যদি হয় তাহলে আর স্কোয়ার লিখবো আমি, রাইট? এইবার যে কিউ মানে কত বলবো তুমি এখান থেকে, কিউ মানে তুমি বলবে ল্যামডা ইন্টু এল বলতে পারো তুমি, এটা অসুবিধা কিছু নেই। তাহলে ই মানে তুমি লিখতেই পারো যে কিউ মানে তুমি বলবে এখানে ল্যামডা ইন্টু এল ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। এটা তোমাকে বের করতে বলেছে কি, চার্জ পার ইউনিট লেন্থ, মানে ল্যামডাটাই তোমাকে বের করতে বলেছে। তো ল্যামডা কালে তুমি লিখতে পারো তাহলে পরে 4πε0 ইন্টু ইলেকট্রিক ফিল্ড ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই এল, তাই না? এই ল্যামডাটা কি, লেন্থ পার ইউনিট লেন্থ, সরি চার্জ পার ইউনিট লেন্থ। তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে আনসার। ক্লিয়ার হয়েছে? মানে এখানে জাস্ট এখানে এই ল্যামডাটা যেরকম ধরে নিয়েছে প্রতি একক দৈর্ঘ্যে আধান, চার্জ পার ইউনিট লেন্থ। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের জাস্ট থিওরি, আর কিছুই না। এখানে ক্যাপিটাল এল যেটা আমি ধরেছি সেটাকে 1 কনসিডার করছি আমরা, কারণ পার ইউনিট লেন্থ, তাই না? এই ভ্যালু পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। এই যে এখানে যে লিখেছি না আমরা যে ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল, ঠিক আছে? কিউটা আমি এখানে ধরেছি কি, টোটাল চার্জ ধরেছি আমি যদি কিউটাকেই বলতাম যে চার্জ পার ইউনিট লেন্থ, কিউটাকে যদি বলি চার্জ পার ইউনিট লেন্থ, এটাকে তুমি সিম্পলি ক্যাপিটাল কিউ বলতে পারো। তাহলে এটাকে তুমি জাস্ট, আচ্ছা এটাকে তো কিউ থাকবেই, এইটাকে তুমি লিখতে পারো যে এটা মানে কি, তোমার ক্যাপিটাল কিউ মানে এ ল্যামডা থাকলো। সুতরাং এখানে এলটা লেখার কোনো প্রয়োজন থাকবে না। ঠিক আছে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এলটাকে তুমি 1 কনসিডার করে নেবে, এই ভ্যালু পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। এই তো সিম্পল জিনিস একদম। তাহলে আনসার কী হবে তোমার, চার্জ পার ইউনিট লেন্থ। তাহলে কুলম পার লেন্থ কি, সেন্টিমিটার বা মিটারে নিয়েছো, যা নেবে সেন্টিমিটার, এটাকে তাহলে সেন্টিমিটারে করে দাও। ঠিক আছে, বা মিটার করলে মিটার করে দেবে, যে কোনো একটা ইউনিটে রাখবে। ঠিক আছে, এখানে আনসারগুলো সব মিটারে রেখেছে। তাহলে এই যে সেন্টিমিটার, এটাকে তোমাকে মিটারে কনভার্ট করতে হবে, বিকজ ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এসআই সিস্টেমে বলে দিয়েছে। তাহলে জাস্ট এই 2 সেন্টিমিটার মানে তুমি লিখবে 2 × 10⁻² মিটার। তাহলে আনসারটা তোমার এখানে মিটারে চলে আসবে, করে ফেলো। ওকে, এখানে ভ্যালুগুলো পুট করে দাও। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জানো, 4πε0 ভ্যালু জানো, 9 × 10⁻, না সরি 1/4, হয় না,
কারণ 1/9 × 10⁹ বলতে পারবে। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জানো, আর এর ভ্যালু জানো, পুট করে দাও, ক্যালকুলেশন করে আনসার চলে আসবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেলে অনেকটা ভালো লাগে, আর লাইক করলে পরে অনেক বেশি ভালো লাগে। ঠিক আছে, আর ভিডিওটা কিন্তু শেয়ার করবে, অনেক বেশি করে শেয়ার করবে। তোমরা কিন্তু বেশি শেয়ার করছো না, ভিডিও ছড়াচ্ছে না, তো আমি চাইবো তোমরা ভিডিও শেয়ার করো, তোমার বন্ধুদের সাথে স্ট্যাটাসে দাও, হ্যাঁ, তোমরা যে কোনো মিডিয়াতে শেয়ার করতে পারো ভিডিওটা, তোমার বন্ধুদের সাথে মানে শেয়ার করে ছড়িয়ে দাও ভিডিওটা, তাহলে অনেক বেশি ভালো লাগবে। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।